ছিল তোমাদের ওই অংশে, সম্ভবত গ্রোথ ফ্যাক্টর এই কাছাকাছি ইয়াতে। তো সেখানে তোমরা এটা পড়েছো বা পড়ানো হয়েছে, তো সেখান থেকে আমরা জাস্ট এক্সপেরিমেন্টালি আমরা দেখা হয় প্রতি বছর, কিন্তু এই বছর যেহেতু সুযোগ নাই, তো বেশি কিছু এখানে আমার বলারও বেশি কিছু নাই। খুব ছোট এক্সপেরিমেন্ট, এবং যেটা বলছিলাম যে তুমি বাস্তবে যদি ফিল্ডে এক্সপেরিমেন্ট সেট করা যেত তাহলে হয়তো তোমরা এটা অবজার্ভ করতে পারতে এবং রেজাল্টটা দেখতে পেতে। তো খুব স্বল্প সময় আমার এটা, যেহেতু আমরা ওই সুযোগ নেই এবং তারপরে বাস্তবতার প্রেক্ষিতে তোমাদের অনলাইনে শেষ করতে হবে, তো জাস্ট আমি সিম্পলি কিভাবে এক্সপেরিমেন্টটা আমাদের করা হতো সেই বিষয়গুলি শুধু আমি আলোচনা করব, যে কেমনে আমরা করতে পারি এক্সপেরিমেন্টটা। ভবিষ্যতে হয়তো তোমরা এমন হতে পারে তোমাদের নিজস্ব এলাকায়ও তোমরা দেখতে পারো এই ধরনের এক্সপেরিমেন্ট করে। এটা তেমন বেশি কোনো জিনিসপত্র ওইরকম দরকার পড়বে না, তুমি তোমার বাড়িতেও সেট করতে পারবা, বা বাসায় থাকলে শহরে থাকলেও তুমি সেট করতে পারবা এক্সপেরিমেন্টটা। আর আমার ক্লাস শেষ হওয়ার পরে ম্যাডাম তোমাদের ক্লাস নিবে, তো এর মাঝে তোমার 5 মিনিট গ্যাপ থাকবে, ম্যাডাম তারপরে লগ ইন করবে, তো করে তোমার ক্লাস শুরু করবে। তো তোমরা 5 মিনিট ওয়েট করবা, আর ম্যাডাম আমাকে যে নিউজটা দিয়েছে যে তোমরা যখন ম্যাডামের ক্লাস শুরু হবে তার আগে ওই যে 5 মিনিট ব্রেক থাকবে, সেই 5 মিনিটের মধ্যে তোমরা একটা ক্যালকুলেটর এবং যদি খাতা বা কাগজ থাকে তোমাদের সামনে সাথে নিয়ে বসার জন্য, কাগজ কলম এবং ক্যালকুলেটর, যেহেতু ওখানে সুগারকেন সেটের মনে কিছু ক্যালকুলেশন আছে যেগুলি তোমাদের অনলাইনে হোক আর অফলাইনে হোক পরীক্ষা, তোমাদের ওইগুলি পরীক্ষায় থাকবেই ওখান থেকে। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এটা কেয়ারফুলি শুনতে হবে। ওকে, সো আমার এক্সপেরিমেন্টটা যেটা যেটা একদম মানে বলবো যে বলছিলাম যে থার্ড ইয়ারের মধ্যে সবচেয়ে ছোট এক্সপেরিমেন্ট এবং সবচেয়ে ইজিয়েস্ট এক্সপেরিমেন্ট ছিল। আরেকটা বিষয় ছিল যে যদিও আমি বলছিলাম যে ফিজিক্যালি এক্সপেরিমেন্টটা সেট করলে তোমরা ইফেক্টটা দেখতে পাবা, কিন্তু ফিজিক্যালি দেখা যায় যেটা যে ফিল্ডে এক্সপেরিমেন্ট সেট করার পরে আমাদের ইউনিভার্সিটি বিভিন্ন সময় দেখা যায় এমন এক সময় এক্সপেরিমেন্ট গুলি পরে দেওয়া হয়, ঈদের ছুটি বা কোনো একটা ছুটি পড়ে যায়, ছাত্ররা চলে যায়, ফলে এটার আর সেই রকম মেনটেনেন্স হয় না, ফলে ওইভাবে ইফেক্টটা অনেক সময় অনেক গ্রুপ দেখতে পায় না। ওকে, সো টাইটেলটা ছিল যে ইভালুয়েশন অফ দ্য ইফেক্ট অফ ডিফারেন্ট ময়েশ্চার স্ট্রেস অন দ্য গ্রোথ এন্ড ইল্ড অফ এ ক্রপ গ্রোন ইন এ পট। সো পটের মধ্যে আমরা যে কোনো ক্রপ, এটা আমরা কখনো রাইস কাল্টিভেট করা যেতে পারে, কখনো হুইট, কখনো মেইজ, যেই ধরনের তুমি যেই ক্রপের ইফেক্ট দেখতে চাও তার আগে জানতে হবে তার অপটিমাম ময়েশ্চার লেভেল কিরকম। যেমন কিছু যদি অ্যাকুয়াটিক প্ল্যান্ট তুমি হয় কোনো ক্রপ, তাহলে অ্যাকুয়াটিক ক্রপের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ড্রাউট, লো ময়েশ্চার কন্ডিশনে সে স্ট্রেসে পড়বে, হাই ময়েশ্চার কন্ডিশনে সে নর্মাল তার গ্রোথ হবে। আবার যদি যেই ক্রপ গুলি ড্রাই সয়েল পছন্দ করে তাদের ক্ষেত্রে তোমার ময়েস্ট ওয়াটার লক সয়েল হলে সেক্ষেত্রে তার সাফোকেশন হয়ে সেই গাছগুলি স্ট্রেসে পড়বে এবং মারা যাবে। যেমন তোমরা পড়েছো লেন্টিলের ক্ষেত্রে লেন্টিল পানি যেমন সহ্য করতে পারে না, ঠিক একইভাবে রাইসের ক্ষেত্রে যদি রাইস আবার তোমার ওয়াটার লাভিং অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে রাইসের ক্ষেত্রে আবার তোমার ড্রাউট যদি হয় তাহলে বা ময়েশ্চার যদি কমে যায় বা না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তোমার সে স্ট্রেসে পড়বে। তো আমরা যে তোমার স্ট্রেস কি, প্রথমে যদিও এই বিষয়গুলি তোমাদের থিওরিতে আলোচনা হয়েছে, তারপর আমরা জাস্ট একবার একটু চোখ বুলিয়ে নিচ্ছি যে স্ট্রেস মিন্স কনস্ট্রেনিং ইনফ্লুয়েন্স প্রেশার অফ দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এখানে হতে পারে টেম্পারেচার, লাইট, হতে পারে ময়েশ্চার, হতে পারে তোমার ইনসেক্ট, হতে পারে তোমার উইস বা যে কোনো ধরনের অর্গানিজম হতে পারে, সারাউন্ডিং এনভায়রনমেন্টে যত কিছু আছে তাদের দ্বারা, যে অন প্ল্যান্টস হোয়ার দ্য ইফেক্ট ইজ হার্মফুল, যখন তার ইফেক্টটা হবে, এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস গুলির কথা বলা হলো, তার ইফেক্টটা যখনই হার্মফুল হবে তখনই তাকে আমরা বলবো যে কন্টিনিউয়াস কোন একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের প্রেসারের কারণে যদি গাছের গ্রোথ স্টান্টেড হয়ে যায়, ইল্ড রিডিউস হয় বা কোয়ালিটি রিডিউস হয়, সেটাকে আমরা তখন স্ট্রেস বলতে পারি। সো স্ট্রেস দুই ভাবে ভাগ করা হয়েছে, একটা হলো ইলাস্টিক স্ট্রেস আর একটা প্লাস্টিক স্ট্রেস। তোমরা ইলাস্টিক আর প্লাস্টিক নাম থেকে বুঝতে পারছো, ইলাস্টিক যেমন টান দিয়ে যদি আমি ছেড়ে দিই তাহলে আবার সে পুরো অবস্থায় ফিরে আসে, প্লাস্টিককে যদি তুমি টানতে থাকো তাহলে একটা সময় পরে সে ভেঙে যাবে, সে আর নিজের অবস্থায় ব্যাক করবে না। সো স্ট্রেসের ক্ষেত্রে ঠিক একইভাবে, যে ইলাস্টিক স্ট্রেসের ক্ষেত্রে দ্য রিঅ্যাকশন ইজ টেম্পোরারি and the plant reverts back to its original state when the stress period is over. তো অনেক সময় দেখো যে পটের মধ্যে তোমার গাছ লাগিয়েছো, গাছের মধ্যে হঠাৎ করে দেখলা যে বিকালবেলা গাছ নেতিয়ে পড়েছে, তুমি একটু পানি আবার সাপ্লাই করো, দেখবো যে আবার গাছ আগের অবস্থায় ফিরে আসছে। যতক্ষণ যদি সে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে চলে যায় সেক্ষেত্রে হয়তো বা সে রিকভার হবে না, মানে এক্সট্রিম পর্যায়ে
তো এক্সট্রিম পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত সে তার আগের অবস্থায় ফিরে আসতে পারে। গাছে নাইট্রোজেনের ঘাটতি হয়েছে, গাছ ইয়েলো হয়ে গেছে, তুমি নাইট্রোজেন সাপ্লাই করো, গাছ আবার আবার গ্রিনিশ হয়ে যাবে। বা উইডের গ্রোথ হয়েছে, সেখানে উইডের দ্বারা সাথে সে পেরে উঠছে না, উইডকে তোমার রিমুভ করে দাও, গাছ আবার তার আগের অবস্থায় ফিরে আসতে পারে। সো এই ধরনের ইলাস্টিক স্ট্রেস থাকতে পারে। আর on the other hand, the plants are deformed and changes are not reversible in case of plastic stress. So যখন সে এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন যখন পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে চলে যায়, তখন গাছকে যতই তুমি যদি ওয়াটার শর্টেজের কারণে সে পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে চলে যায়, তাহলে কিন্তু সে আর তার আগের অবস্থায় ফিরে আসবে না, তুমি যতই পরিমাণ তাকে তুমি ময়েশ্চার সাপ্লাই করো না কেন। তো এখানে দুই ভাবে আমরা স্ট্রেস কে ভাগ করেছি, একটা হলো অ্যাবায়োটিক স্ট্রেস, আর স্ট্রেস বলতে স্ট্রেস ফ্যাক্টরস গুলি, যে একটা হলো বায়োটিক, একটা অ্যাবায়োটিক স্ট্রেস। বায়োটিক স্ট্রেসের মধ্যে যেমন ইনসেক্ট আছে, বা নেমাটোড আছে, মাইক্রো অর্গানিজমস আছে বিভিন্ন ধরনের। মাইক্রো অর্গানিজমের মধ্যে ধরো যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস যে কোনো ধরনের হতে পারে, এন্ড ডিজিজেস, উইডস হতে পারে, বা পপুলেশন ডেনসিটি হতে পারে, গাছের সংখ্যা দিকের কারণে হতে পারে। এটা যেগুলি যে স্ট্রেস গুলি তার বায়োলজিক্যাল এজেন্টস দ্বারা হয়, সেগুলিকে আমরা বায়োটিক স্ট্রেস বলেছি। আর অ্যাবায়োটিক স্ট্রেস গুলি, যেগুলি যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মাধ্যমে যে স্ট্রেস গুলি হয়, সেগুলিকে আমরা বলেছি, একটা হলো ওয়াটারের দ্বারা ওয়াটার ডেফিসিট হতে পারে, এক্সেস হতে পারে। এক্সেস ওয়াটার যদি হয়, তোমরা জানো এটা ফ্লাড, ডেফিসিট হলে ড্রাউট। তো তোমাদের এগুলি অলরেডি থিওরিতে তোমরা পড়েছো। লাইটের ক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট হতে পারে, আবার এক্সেস লাইটের কারণে হতে পারে। টেম্পারেচারের কারণে হাই টেম্পারেচার হতে পারে, লো টেম্পারেচার হতে পারে। হাই টেম্পারেচার তোমার হিট শক, লো টেম্পারেচার কোল্ড স্ট্রেস। কেমিক্যালস এর কারণে যেমন সল্ট স্যালাইনিটি হতে পারে, বা গ্যাসের কারণে হতে পারে। তারপর আদার্স এর মধ্যে উইন্ড, প্রেসার, সাউন্ড, ইলেকট্রিসিটি ইত্যাদি কারণে হতে পারে। তো ইত্যাদি কারণে কিভাবে হতে পারে, যে ওয়াটারের ক্ষেত্রে যদি ধরো, আমি একটু আগে বলতেছিলাম যে অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে যখন ওয়াটার ডেফিসিট হবে তখন সে স্ট্রেসে পড়বে, কিন্তু এক্সেস হলে তার জন্য ঠিক আছে। আবার যখন তোমার যে ক্রপগুলি ড্রাই কন্ডিশন পছন্দ করে, তাদের জন্য এক্সেস হলে তোমার তার স্ট্রেসে পড়বে। আবার ডেফিসিট হলে বা যদি ড্রাই কন্ডিশন থাকে, তাহলে তাদের গ্রোথ ভালো হবে। তো তবে আবার যেসব ক্রপ তোমার ফিল ক্যাপাসিটিতে সবসময় ময়েশ্চার পছন্দ করে, তাদের জন্য তোমার ডেফিসিট বা এক্সেস দুইটাই তাদের জন্য ক্ষতিকর হতে পারে। তো লাইটের ক্ষেত্রে একইভাবে টেম্পারেচারের কারণে। আবার কখনো কখনো তাদের ইফেক্ট গুলি একসাথে হতে পারে, যেমন এই বছর তোমরা জাস্ট কিছুদিন আগেই তোমরা দেখেছো যে গাছ ধানের চিটা হয়ে গেছে, তোমরা অনেক জায়গায় পেপারে পড়েছো যে সাদা হয়ে গেছে গাছের ফ্লাওয়ারিং। তো এটা কেন হয়েছে তোমরা হয়তোবা অনেকেই জানো। যে যে সময়টা হয়েছে, সেই সময়ে প্রচন্ড হিট শক চলতেছিল আমাদের দেশে। তাপমাত্রা অনেক বেড়ে গেছিল, প্রায় 40°C বা 35 এর কাছাকাছি চলে গেছিল অনেক জায়গায়। এবং যেই দিন এই ঘটনাটা ঘটেছে, সেই দিন আবার খুব ঝোড়ো হাওয়া ছিল। তো সেই হাই উইন্ড স্পিড এবং হাই টেম্পারেচারের কারণে কি হয়েছে, যেই ফ্লাওয়ারিংটা, যেই গাছগুলি ওই সময় ফ্লাওয়ারিং এ ছিল, ওই দিন এন্থেসিস হয়েছিল, সেগুলির কারণে যে হাই তোমার টেম্পারেচার থাকার কারণে তোমার স্টিগম্যাটিক ফ্লুইডটা শুকিয়ে গেছে, এবং সাথে যে যখন তোমার হাই উইন্ড স্পিড তোমার ভেলোসিটিতে তোমার প্রবাহিত হয়েছে দীর্ঘ সময় ধরে, তখন তোমার, এবং জমিতে যখন পানি ছিল না যেসব জমিতে, সেই সব জমিতে যে পানি না থাকার কারণে তোমার হাই টেম্পারেচার এবং হাই উইন্ড ভেলোসিটির কারণে তোমার স্টিগম্যাটিক ফ্লুইডটা শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়াতে ওই গাছগুলি তোমার জাস্ট স্টেরাইল হয়ে গেছে। তোমার গাছগুলি ওই সময় তো ফ্লাওয়ারিং, ওই দিন যাদের ফ্লাওয়ারিং ছিল, তার একদিন আগে যাদের ফ্লাওয়ারিং হয়েছে তাদের জন্য এই সমস্যাটা হয়নি, বা যারা পরে ফ্লাওয়ারিং হয়েছে তাদের জন্য এই সমস্যাটা হয়নি, শুধুমাত্র ওই দিন যারা। তো এই জন্য যেসব এরিয়াতে দেখা গেছে যে ওই দিন পড়ে গেছে এই ক্রপ গুলি, সেই দিন তাদের সেই জমিগুলি সাধারণত নষ্ট হয়েছে। যেমন আমাদের ফিল্ডে তোমার ফ্লাওয়ারিং চলতেছিল ওই সময়, তো আগের গুলিও কোনো সমস্যা হয়নি, পরের গুলিও সমস্যা হয়নি। একই জমিতে দেখা গেছে ওই দিন শুধু ফ্লাওয়ারিং যে গাছগুলি, সেগুলিতে আমরা হয়তো গ্রেন পাইনি, কিন্তু পরের দিন যেগুলি ফ্লাওয়ারিং হয়েছে বা আগে হয়েছে, সেগুলি তো গ্রেনের পরিমাণ হয়তো বা ইল্ডের পরিমাণ কিছুটা কমে গেছে, কিন্তু একবারে আমাদের লস হয়ে যায়নি। কিন্তু যদি একই দিনে একই সময় যদি ফ্লাওয়ারিং হতো ওই সময়টায়, তাহলে হিট শক এবং হাই উইন্ড প্রেসারের কারণে তোমার একসাথে সম্পূর্ণ জমি তোমার চিটা হয়ে যেত। তো এই ধরনের তোমার ইফেক্ট হতে পারে যে বায়োটিক অ্যাবায়োটিক স্ট্রেসের কারণে। তো এগুলি জাস্ট থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম, যে তারপরে আমাদের এই এক্সপেরিমেন্টটা করতে গেলে যে বিষয়গুলি। হ্যাঁ স্যার, আগের স্লাইডটা একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ, এইটার আগেরটা।
কি করবা? থ্যাংক ইউ স্যার। এটা তোমার স্ক্রিনশট নেওয়া লাগবে না, ছবি তোমাদের এই নোট আমি দিয়ে দেব। হ্যাঁ, ওকে। সো অ্যাপারেটাস, কি ধরনের অ্যাপারেটাস লাগবে তোমার? সেক্ষেত্রে আমরা যদি রাইসে, আমি আসলে সিডলিং অফ রাইস লিখেছি, রাইস হতে পারে, মেইজ হতে পারে, হুইট হতে পারে, যে কোনো ধরনের। সো এইবার যেহেতু তোমাদের করানোর সমস্যা নাই, সরি সম্ভাবনা নাই, তো সেক্ষেত্রে তোমার যে কোনো, তোমরা শুধু সিডলিং বলতে পারো। তারপরে পট লাগবে, তোমার সয়েল উইথ ফার্টিলাইজার, যেহেতু মাটি এবং সার পটের পরিমাণ অনুযায়ী লাগবে, এবং ওয়াটার লাগবে। সো মেথোডোলজি আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমরা 9টা পট আমাদের লাগবে। 9টা পটের মধ্যে আমরা 9টা পট কি জন্য, যে আমরা একটা বলছিলাম যে এক্সেস ওয়াটার থাকবে, একটা ওয়াটার থাকবে ফিল ক্যাপাসিটি, আর একটা থাকবে নো ওয়াটার বা ময়েশ্চার স্ট্রেস দিব একটাতে, সো বা ড্রাউট আমরা বলতে পারি। সো এক্ষেত্রে 3টা করে, যে কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে তোমরা জানো 3-এর অধিক রেপ্লিকেশন দিতে হয়, যাতে করে যে কোনো একটা সিঙ্গেল রেপ্লিকেশন দিয়ে যদি তুমি এক্সপেরিমেন্ট করো, তাহলে দেখা যাবে যে অন্য কোনো কারণে যদি ইফেক্ট হয়, তাহলে তুমি সেটা আইডেন্টিফাই করতে পারবে না। সো 3টা হওয়ার কারণে, যে 3টাতে যদি একই ধরনের ভেরিয়েশন হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা তোমার ওই ট্রিটমেন্টটা যেটা আমরা অ্যাপ্লাই করেছি সেটার কারণে হয়েছে। সো এক্ষেত্রে প্রথমে আমরা যে 9টা পট নিব, 9 পটের মধ্যে আমরা পরিমাণ মতো মাটি ভর্তি করব, এবং সাথে মাটির সাথে তোমার আগেই ফার্টিলাইজার বা আমি কম্পোস্ট যদি অ্যাড করি, সেগুলি আগেই ভালো করে মিশ্রিত করে তারপরে আমরা পট ভর্তি করব। ভর্তি করে আমরা 3টা করে পট আমরা সাজাবো, সাজিয়ে তারপরে আমরা সেখানে সিডলিং ট্রান্সপ্লান্ট করব। এখানে সিডলিং যে কোনো ধরনের মেইজ বা রাইস বা হুইট যে কোনো কিছু হতে পারে। সো এটা আমরা এখানে ট্রান্সপ্লান্ট করব। তো ট্রান্সপ্লান্ট করে এখানে আমি 9টা পট দেখিয়েছি, এবং 9টা পটের সাথে 3টা করে, যে 3টাতে আমরা স্ট্যাগনেন্ট ওয়াটার থাকবে সব সময়। এই পটগুলিতে আমরা তোমার সম্পূর্ণ সময়টা বা সিজনটা, আমরা যতদিন এই এক্সপেরিমেন্টটা করবো ততদিন পর্যন্ত ওয়াটার লেভেল সে কখনো ফিল ক্যাপাসিটিতে যাবে না, সব সময় স্ট্যাগনেন্ট ওয়াটার থাকবে। ময়েশ্চার এট ফিল ক্যাপাসিটি, এখানে আমরা কখনো স্ট্যাগনেন্ট ওয়াটার তৈরি হতে দিব না, এখানে সব সময় ফিল ক্যাপাসিটিতে ময়েশ্চার থাকবে এই পটে। এবং এখানে আমরা ট্রান্সপ্লান্ট করার পর থেকে আমরা কখনোই পানি দিব না। তবে হ্যাঁ, যদি রাইসের ক্ষেত্রে হয়, আমরা একটা করতে পারি যে প্রথম দিকে জাস্ট ট্রান্সপ্লান্টিং করার পরে কিছুদিন আমরা পানি দিতে পারি, জাস্ট গাছটাকে এস্টাবলিশ করার জন্য। এটা সবার ক্ষেত্রেই, যে গাছটাকে এস্টাবলিশ করার জন্য একবারে ড্রাউট কন্ডিশনে আমি যদি ট্রান্সপ্লান্ট করি, সে গাছটা যেহেতু সে আরেক জায়গা থেকে আমি উঠিয়ে নিয়ে আসবো, সে একটা ট্রমা ইনজুরিতে পড়বে। তো তাকে যদি আমরা ময়েশ্চার স্ট্রেসে শুরুতেই ফেলে দিই, তাহলে সে মারা যেতে পারে। তো গাছটা এস্টাবলিশড হওয়া পর্যন্ত আমরা তার মধ্যে ময়েশ্চার রাখতে পারি সয়েলের মধ্যে, কিন্তু এরপরে আমরা এখানে আর কোনো ধরনের পানি অ্যাড করব না। একটাতে বলছি ফিল ক্যাপাসিটিতে, যে যখন পানি শুকিয়ে যাবে একবারে, তখন আমরা তাদেরকে এখানে তোমার কিছুটা ওয়াটার অ্যাড করবো। আর এক্ষেত্রে তো আমরা কখনো পানি শুকিয়ে যেতেই দেবো না। তো এই ধরনের ক্ষেত্রে হলে কি হয়, যে আমরা যদি ধরো সাপোজ আমি হুইট সিডলিং যদি বলি, তো হুইটের ক্ষেত্রে কি হবে, যে যখন এক্সেস ময়েশ্চারে পড়ে, মেইজের ক্ষেত্রে হবে যখন এক্সেস ওয়াটারে পড়বে, তখন তার রুট গ্রোথ, রুটের সাফোকেশন হবে, সে তোমার রেসপায়ার করতে পারবে না রুট থেকে। ফলে রুট গুলি একসময় ডিকম্পোজ হয়ে যেতে পারে, রুট মারা যেতে পারে। ফলে পরবর্তীতে গাছ আলটিমেটলি মারা যাবে, বা তাদের গ্রোথ একবার প্রথমে বন্ধ হয়ে যাবে, তারপর আলটিমেটলি মারা যাবে। ফিল ক্যাপাসিটি যখন থাকে, তখন তো সে সাফিসিয়েন্ট, সে ময়েশ্চার পাচ্ছে, ফলে তার গ্রোথ খুব সুন্দর হবে। এবং ড্রাউট কন্ডিশনে, যখন ড্রাই কন্ডিশন পড়বে, তখন গাছ সাধারণত থিন বা লিকলিকে হয়ে যেতে পারে, এবং তার ইল্ড কমে যেতে পারে এক্ষেত্রে। সো এটা কোন ক্রপ তুমি এখানে ট্রান্সপ্লান্ট করবা, তার উপর ভিত্তি করে তার স্ট্রেসটা কি ধরনের হবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এটা বিভিন্ন ক্রপের জন্য একই ধরনের হবে না এটার ইফেক্ট। আমরা একটা জাস্ট এক্সপেরিমেন্ট দেখি এখানে, যে এটা যদিও ওইটার সাথে একদম পুরো মিলবে না, এটা জাস্ট আমরা ময়েশ্চারের কারণে কি ধরনের হতে পারে, এটা পটেটোর একটা তোমার এক্সপেরিমেন্টের একটা ফাইন্ডিংস দেওয়া হয়েছে, যে উবিডি গো তোমার 2015-এ উনি একটা পাবলিশ করে, ফ্রন্টিয়ার্স ইন প্ল্যান্ট সায়েন্সে একটা পেপার পাবলিশ করে। ওখানে জাস্ট পটেটো টিউবারের উপরে, তোমরা যে এই লেভেলেই তো পড়েছো মনে হয়, ইরিগেশন স্কেডিউলিং পড়েছো না এই লেভেলে? সো সেখানে দেখেছো যে একটা নির্দিষ্ট সময় ময়েশ্চার গাছের জন্য সব সময় আসলে দরকার পড়ে না, একটা নির্দিষ্ট সময়ে তার ক্রিটিক্যাল পিরিয়ড থেকে ওই সময় তাকে ময়েশ্চার সাপ্লাই করতে হবে।
সো ওয়াটার ডেফিসিট যদি হয়, যে পটেটো এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে যে 15 to 20 days এর মধ্যে যদি ওয়াটার কারসিটি হয়, তাহলে কি হবে? ডিলেড ইমার্জেন্স, রেস্ট্রিক্ট রুট এস্টাবলিশমেন্ট, রেস্ট্রিক্ট প্ল্যান ডেভেলপমেন্ট, প্রেজেন্স অফ ফিউয়ার স্টকস অর স্টেম। এটা যদি তুমি স্টুলন ইনিশিয়েশনের ক্ষেত্রে হয়, তাহলে রেস্ট্রিক্ট প্ল্যান ডেভেলপমেন্ট, লিমিটেড স্টুলন ইনিশিয়েশন, লিমিটেড নাম্বার অফ স্টুলন, restrict root growth, restricts uptake and response to nutrients. Tuber initiation এর ক্ষেত্রে যদি হয়, তাহলে limited foliage and plant development, limited tuber initiation, limited number of tubers. Tuber filling এর ক্ষেত্রে limited plant and tuber development, restricts tuber size, promote destroy tuber shape, faster senescence. লিমিটেড রিলেটিভ টিউবার ডেনসিটি এন্ড লিমিটেড টিউবার সাইজ। সো এটা এক এক ধরনের, এক এক ক্রপের ক্ষেত্রে এক এক ধরনের হতে পারে, এক এক সময় ময়েশ্চার ডেফিসিট হতে পারে। এটা দুইটা, একটা হুইটের ক্ষেত্রে দেখানো হয়েছে যে ওয়েল ওয়াটার প্ল্যান্ট, আর একটা ওয়েল ওয়াটার স্ট্রেস প্ল্যান্ট, যে দেখো যে গাছ মারা গিয়েছে, যেখানে তোমার ওয়েল ওয়াটার প্ল্যান্ট, যেখানে পানি ঠিক সময়ে পানি দেওয়া হয়েছে গাছে, সেখানে তোমার দেখো গ্রোথ খুব সুন্দর হয়েছে। কিন্তু অন্যদিকে যেখানে তোমার ওয়াটার স্ট্রেসে ছিল, সেই গাছগুলি মারা গেছে এক সময়। মেইজের ক্ষেত্রে দেখো ওয়াটার লগিং যদি হয়, এক সময় গাছ মারা যায়। তোমরা মেইজের ফিল্ডে দেখবা, বা যে আমাদের এগ্রোনমিতে ফিল্ডে যদি এখন আসতা, তোমরা দেখতে পারতা সিসেমি আমরা এই বছর খুব সুন্দর হয়েছিল, কিন্তু জাস্ট কিছুদিন আগে ময়েশ্চার বৃষ্টি হওয়ার কারণে পানি আটকে গেছে জমিতে, এবং আমাদের প্রায় 2টা ফিল্ডই তোমার সিসেমি একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা জাস্ট ওয়াটার লগিং এর কারণে। তো যেহেতু গাছ সে ওয়াটার লগিং সহ্য করতে পারে না সিসেমি, তো সেক্ষেত্রে মেইজের ক্ষেত্রে একই ধরনের ওয়াটার লগিং সে সহ্য করতে পারে না, ফলে সে মারা যায় আলটিমেটলি। হুইটের ক্ষেত্রে আরেকটা তোমার এক্সপেরিমেন্ট, যে জাস্ট ময়েশ্চার অফিল ক্যাপাসিটিতে থাকা, আর যদি ড্রাই কন্ডিশনে এসে পড়ে, তাহলে কি ধরনের ইফেক্ট হতে পারে। তো এই ধরনের ইফেক্ট আসলে তোমরা তোমাদের যদি এক্সপেরিমেন্টটা সেট করতে পারতো, তাহলে এই ধরনের ইফেক্ট হয়তো দেখতে পারতা, যে গাছ কোথাও হয়তো মারা গেছে, কোথাও হয়তো গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে বা ইয়ে হয়েছে। যেমন রাইসের ক্ষেত্রে, রাইসের আবার এক এক ধরনের ভ্যারাইটি এক এক রকম হতে পারে, যে কিছু আছে তোমার ডিপ ওয়াটার রাইসের ক্ষেত্রে, বা তোমার যেটা হাই ইল্ডিং ভ্যারাইটি যে রাইসগুলি, এগুলির ক্ষেত্রে যদি কনসিডার করো, তাহলে কিন্তু এক এক ক্রপের জন্য এক এক ধরনের হতে পারে। যেমন তোমার রাইসের ক্ষেত্রে বলা হয় যে, তোমরা এখন ইদানিং শুনে থাকো এডব্লিউডি এর কথা শুনে থাকো, যে অল্টারনেট ওয়েটিং ড্রাইং। অল্টারনেট ওয়েটিং ড্রাইং কি হয়, যে অল্টারনেট ওয়েটিং ড্রাইং হওয়ার কারণে তোমার ওই গাছের সয়েলের মধ্যে অক্সিজেন পৌঁছতে পারে, ফলে তার রুট তোমার টিলার ইনিশিয়েশনে সহায়তা করে, এবং টিলার ডেভেলপমেন্ট বেশি হয়, টিলারিংটা এনহ্যান্স করে। আবার যদি তুমি সবসময় পানি ধরে রাখো জমিতে, তাহলে টিলারিংটা সেখানে কমে যাবে, কিন্তু তোমার আলটিমেটলি সেখানে উইড গ্রোথ কম হবে। ফলে এই ধরনের আর কি, যে কোন ক্রপের ক্ষেত্রে তুমি কি ধরনের ইফেক্ট হবে, সেটা ওই ক্রপ অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে, বা ইফেক্টটা তুমি ক্রপ অনুযায়ী দেখবা। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এখানে, না হলে আমার এখানেই আমার শেষ। খুব সংক্ষেপে আমরা বললাম যে এটা আসলে তুমি বাস্তবে এক্সপেরিমেন্ট যদি না করো, তাহলে আসলে এটা থিওরিটিক্যালি তোমাদের ওইভাবে বোঝানো আসলে কিছুটা ডিফিকাল্টি হবে। তারপরে আমরা ছবির মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করেছি যে কি ধরনের ইফেক্ট হতে পারে। স্যার হুম। স্যার আমরা বললাম যে পানি না থাকে তখন স্যার কি হবে, পানি এক্সেস ওয়াটার তো স্যার রুট সাফোকেশন হয়, আর ওয়াটার না থাকে তখন স্যার কি হবে একটু বলবেন? স্যার ওয়াটার না থাকলে তখন কি সমস্যাটা হবে একটু বলবেন আরেকবার? এটা ক্রপ টু ক্রপ ভেরি করবে, এটা সব ক্রপের ক্ষেত্রে না। হ্যাঁ, কিছু কিছু ক্রপ, যেমন আমি বলছি অ্যাকোয়াটিক ক্রপ, যেগুলি ওয়াটার লাভিং, যেগুলি তোমার রাইসের ক্ষেত্রে, ডিপ ওয়াটার রাইসের ক্ষেত্রে, বা এমনি নর্মাল রাইস যেগুলি পানি পছন্দ করে, সেই ক্রপের ক্ষেত্রে কিন্তু আবার সাফোকেশন হবে না। কারণ কি, সেই ক্রপ গুলি তাদের ওই রুটের মধ্যে এমন স্ট্রাকচার তৈরি করা আছে, যারা অক্সিজেন সংরক্ষণ করে রাখতে পারে, ফলে তাদের জন্য সমস্যা না। কিন্তু যে ধরনের ড্রাই সয়েল যেগুলি পছন্দ করে, সেই ক্রপের ক্ষেত্রে তোমার সাফোকেশনটা হবে। আচ্ছা ধরো মাছ পানিতে থাকে, মাছের কিন্তু পানিতে সমস্যা হয় না, কিন্তু তুমি আমি পানিতে থাকি না, কিন্তু তুমি যদি পানিতে নামে ডুব দিয়ে থাকি, তাহলে কি হবো? মারা যাবো পানিবন্দী হয়ে, তাই না? হ্যাঁ, এইরকম গাছের ক্ষেত্রে একই অবস্থা। স্যার স্ট্রেসটা কতদিন পর্যন্ত দেওয়া হবে, ডিউরেশনটা কিরকম হবে? কোন ক্রপ কোনটার ক্ষেত্রে? মানে স্যার যে কোনো একটা স্পেসিফিক এক্সপেরিমেন্টে ডিউরেশনটা কি সেম হবে, মানে এক্সেস এর ক্ষেত্রে বা না না, মানে এটা ক্রপ টু ক্রপ ভ্যারি করবে। এটা পুরো ক্রপের গ্রোথ পিরিয়ডটাই তুমি দিবা।
আবার কিছু কিছু ক্রপের, যেমন আমি বলছিলাম না, তোমরা ইরিগেশন স্কেডিউলে পড়েছো যে ক্রিটিক্যাল একটা পিরিয়ড আছে, তাই না? ওই স্যার। ক্রিটিক্যাল পিরিয়ডের সময় যদি তুমি ময়েশ্চার, যেগুলি ময়েশ্চার দরকার পড়ে, যেসব টপিকে ইরিগেশন দরকার পড়ে, সেক্ষেত্রে যদি ক্রিটিক্যাল পিরিয়ডে যদি ময়েশ্চার সাপ্লাই না দাও, তাহলে গাছের ইল্ড কমে যাবে বা গ্রোথ ডেভেলপমেন্ট কমে যাবে। হ্যাঁ, তো এটা নির্ভর করবে যে তোমার মেইনলি ক্রিটিক্যাল পিরিয়ড গুলি যদি তুমি ওয়াটার সাপ্লাই দিতে পারো, তাহলে তাদের গ্রোথ ইল্ড ভালো হবে। আর যদি কন্টিনিউয়াস তোমার এমনি যদি ড্রাউটে তুমি ফেলে রাখো, তাহলে তো তার গ্রোথ এমনি আসলে কম হবে। কিন্তু তুমি যদি একবারই ওয়াটার দিতে না, ধরো ওয়াটার ক্রাইসিস তোমার এরিয়াতে, তাহলে তোমাকে অবশ্যই বেছে বেছে ক্রিটিক্যাল পিরিয়ড গুলিতে ওয়াটার সাপ্লাই রাখতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, এই এক্সপেরিমেন্টটাতে ফিল্ড ক্যাপাসিটিতে কি যেমন রেজাল্ট একটা দেখা জাস্ট যায়? একটা বলি যে তোমার রাইসের ক্ষেত্রে যখন গ্রেন ফিলিং চলতে থাকে, তখন কিন্তু জমিতে স্ট্যাগন্যান্ট ওয়াটার রাখতে হবে। কারণ সেই সময় স্ট্যাগন্যান্ট ওয়াটার রাখলে কি হবে, যে তোমার যে খাবার তৈরি হয়েছে গাছে, খাবারগুলি সম্পূর্ণ গ্রেন ফিলিং এবং গ্রেইনের মধ্যে সাপ্লাই হবে। কিন্তু তুমি যদি সেক্ষেত্রে যদি ওয়াটার দিয়ে সরিয়ে দাও জমি থেকে, তাহলে কি হবে, তোমার সেখানে আবার টিলার ইনিশিয়েশন শুরু হতে থাকবে। ফলে ওখানে আবার নতুন করে টিলার উৎপাদন হবে। ফলে টিলার উৎপাদন হতে গেলে খাবার অনেকটা চলে আসবে, টিলার উৎপাদনে গাছ ব্যয় করবে, আবার কিছুটা ফিলিং এ। ফলে এখানে তোমার ওই যে গ্রেন ফিলিংও ভালোভাবে হবে না, টিলারও ভালোভাবে হবে না। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ওই সময় স্ট্যাগন্যান্ট ওয়াটার রাখতে হবে। এবং গ্রেন ফিলিং শেষ হয়ে যাওয়ার পরে তোমার পানি জমি থেকে সরাই দিতে হবে, কারণ সেক্ষেত্রে তুমি আবার হারভেস্ট করবা জমি। তো জমিতে পানি থাকলে হারভেস্ট করা ডিফিকাল্ট হবে, যে হারভেস্ট কম্বাইন হারভেস্টার বা ইয়ে নামাতে গেলে, তো সেক্ষেত্রে জমিটা আবার ড্রাই করে দিতে হবে। হ্যাঁ, একজন কি জানি বলতেছিলা, ফিল্ড ক্যাপাসিটি। স্যার, এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ফিল্ড ক্যাপাসিটিতে কিরকম রেজাল্ট দেখা যায়? এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এটা আসলে আমি তো কোনো স্পেসিফিক কোনো ক্রপের জন্য তোমাকে এখানে এক্সপেরিমেন্ট আমি বলি নাই, তাই না? তো তুমি এখন কোন ক্রপের ক্ষেত্রে তুমি স্যার, জানতে রাইস চাচ্ছ? যদি হতো তাহলে ফিল্ড ক্যাপাসিটি কিরকম হতো? যেহেতু রাইসের যদি তোমার ওই যে কি হতো, রাইসের ক্ষেত্রে রাইসের ক্ষেত্রে তোমার ভ্যারাইটি বা কালটিভারের উপর ডিপেন্ড করবে। তবে ফিল্ড ক্যাপাসিটি তাদের গ্রোথ ভালো হবে, কারণ যেহেতু টিলার বেশি হবে, গাছের প্রচুর টিলার হবে। এবং অনেক সময় বলা হয়ে থাকে রাইস কিন্তু অ্যাকুয়াটিক প্লান্ট না। যদিও আমরা দেখি যে অ্যাকুয়াটিক হিসেবেই অনেক সময় দেখি যে পানির মধ্যে সে ভালোভাবে হচ্ছে। কিন্তু তোমরা সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশনের কথা শুনেছো? নাম শুনেছো কি? এসআরআই মেথড, রাইস কাল্টিভেশন, রাইস পড়াইছে যে স্যার, তখন বলছি কোনো? শুনেছি আসলে। হ্যাঁ, এসআরআই এর ক্ষেত্রে কি হয় যে রাইস জমিতে তোমার স্ট্যাগনেন্ট ওয়াটার কখনো রাখা হয় না, জাস্ট অল্টারনেট ওয়েটিং টাইমটা ওখানে প্র্যাকটিস করা হয়। জমি শুকিয়ে দেওয়া হয়, জমি শুকানো কি ফিল্ড ক্যাপাসিটিতে ময়েশ্চার যাওয়ার রাখা হয় সব সময়। এবং কখনো যদি হেয়ারি ক্র্যাক তৈরি হয় সেখানে, তখন সেখানে আবার নতুন করে ওয়াটার সাপ্লাই দেওয়া হয়। সো এই কারণে কি হয়, তাদের টিলার অনেক বেশি হয়। নর্মাল যে আমরা রাইস কাল্টিভেশন করি যেটা, সেখানে যে ওয়াটার সারা বছর ওয়াটার ধরে রাখা, সেখান থেকে তোমার ওই ইয়ার ক্ষেত্রে কি বলে এসআরআই এর ক্ষেত্রে টিলার প্রচুর পরিমাণ টিলার হয়, এবং তাদের রুট ডেভেলপমেন্টও বেশি হয়। সো আলটিমেটলি ইল বেশি হয়। তোমরা এসআরআই মেথডটা যদি কেউ জাস্ট জানার ইচ্ছা থাকে, একটু জাস্ট পড়বা। যদিও এটা একটা প্যাকেজ, তুমি যে কোনো একটা মেথডকে শুধুমাত্র ময়েশ্চারকে চিন্তা করেই যদি তুমি এটা চিন্তা করতে থাকো, তাহলেও কিন্তু আবার হবে না। তোমাকে এক্ষেত্রে ময়েশ্চার, তারপর সয়েল কন্ডিশন, অনেক কিছু ফ্যাক্টর আছে। রাইসের সিডলিং, কোন এজের সিডলিং তুমি ট্রান্সপ্লান্ট করেছো তার উপর নির্ভর করবে, এই আর কি। তবে রাইসের ক্ষেত্রে ওই যে বলা হয় যে তোমার অল্টারনেট ওয়েটিং টাইম এই জন্য প্র্যাকটিস করতে বলে। কিন্তু আমাদের ফার্মাররা আসলে সারা বছর পানি দিয়ে রাখতেই পছন্দ করে, কারণ পানি তুমি ফার্মাররা যখন ওই যে শ্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল থেকে পানি নেয়, তখন তাদের সাথে কন্ট্যাক্ট যে থাকে, তাদের সাথে এমন ভাবে কন্ট্যাক্ট থাকে যে জমি তুমি পুরো সিজনের জন্য কন্ট্যাক্ট থাকে, যে তুমি পানি যাই নাও তোমাকে হয়তো 1000-2000 টাকা দিতে হবে। তো 1000-2000 টাকা যেহেতু দিবা, তো কম পানি নিবো কি জন্য, সারা বছরই পানি নেয় এই জন্য আর কি কৃষকরা। তো এদেরকে যদিও অন্য কোনো মেথডোলজি আমরা যতই চেষ্টা করছি, যেমন এরোবিক রাইস, তোমরা ডাইরেক্ট সিডেড রাইসের কথা নাম শুনেছো তাই না? ডিডিএসআর নাম শুনেছো কি? ডিডিএস, ডাইরেক্ট সিডেড রাইস। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ কেউ? হ্যালো। জি স্যার। হুম। তোমরা রেসপন্স করছো না তো। আচ্ছা, বললাম যে ডিডিএস রাইসের কথা তোমরা নাম শুনেছো তাই না? ডাইরেক্ট সিডেড রাইস।
তো ড্রাই ডাইরেক্ট সিডেড রাইসের ক্ষেত্রে কি হয় যে এখন যদি আমরা এটা ইফেক্টটা পাচ্ছি না কেন, কারণ হলো তোমার ওই যে ফার্মাররা সবাই এগিয়ে আসছে না, ফলে একটা জমিতে যাদের আইসোলেটেড কিছু কিছু জমিতে কালটিভেট করা হয় এবং এক্ষেত্রে সমস্যা হয় জমি চাষ করার ক্ষেত্রে একটা সমস্যা হয়। পাশের জমি পাডলিং করছে, তোমার জমি পাডলিং করছো না, ফলে পানি এখানে যাতে ওই পাডলিং এর যেখানে জমি করছে সেই জমির পানি চলে আসছে তোমার জমিতে, বা ওই সময়ে তোমার আশেপাশে অন্যরা যেহেতু এই মেথড তোমার নিচ্ছে না, ফলে আশেপাশে ওই সময়ে সময়ে কোনো ক্রপ থাকে না ধান। যেমন এখন আমাদের ফিল্ডে যারা এরোবিক রাইস তোমার কালটিভেট করেছে তাদের জমিতে শুধু ধান আছে, আর কোনো জমিতে ধান নেই, ফলে ধানের যত পোকামাকড় আছে, পাখি আছে, সবকিছু তোমার চলে আসছে ওই ওই এরোবিক ফিল্ডে। সো এক্ষেত্রে দেখা যায় ইল রিডিউস হচ্ছে। কিন্তু সবাই যদি একসাথে যদি সবাই প্র্যাকটিস করতো তাহলে এটা হয়তো ভালো একটা ইফেক্টিভ একটা টেকনোলজি হতো, এই আর কি। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার ওয়াটার লগিং এর সাথে ডিডিএস এর পার্থক্যটা আসলে কোথায় স্যার? ডিডিএস তো ড্রাই ডাইরেক্ট সিডেড, যেটা হলো সেখানে পানির কোনো পানি দেওয়া হয় না জমিতে, শুকনা পদ্ধতিতে চাষ। আর ওয়াটার লক কন্ডিশনে তো তোমার তুমি কি প্রশ্নটা করেছো আসলে? স্যার ওয়াটার রিকোয়ারমেন্টটা কি স্যার? হ্যাঁ, ওয়াটার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমি বলছি যে ওয়াটার রিকোয়ারমেন্ট, যেমন আমি ওখানে ওয়াটার কমে যাচ্ছে না, কম পরিমাণ, আমি একদম মিনিমাম ওয়াটার ইউজ করা হয়। সাধারণত একবারে না দেওয়ারই কথা বলা হয় তোমার ড্রাই ডাইরেক্ট সিডের ক্ষেত্রে, কিন্তু তারপরও মাঝে মধ্যে যদি বেশি এক্সট্রিম ড্রাই চলে যায় তাহলে হয়তো একটা জাস্ট হালকা একটা সেচ দেওয়া হয় জমিতে, বা অনেকটা রেইন ফেড কালটিভেশনের মতো বলা হয়। কিন্তু যেটা তোমার অন্যান্য যেটা যে নর্মাল পদ্ধতি যেটা আমরা পাডলিং করে কাছে চাষাবাদ করি, সেখানে প্রচুর পরিমাণ পানি দরকার পড়ে পাডলিং করতে আর গিয়ে। ক্রিটিক্যাল টাইম গুলোতে স্যার কিভাবে দেওয়া হয়? কার রাইসের ক্ষেত্রে? ওই জি স্যার, ডাইরেক্ট সিডের ক্ষেত্রে জি স্যার। ওইটা আসলে ওইভাবে আলাদাভাবে ক্রিটিক্যাল পিরিয়ডে না, ওইটা ওইভাবে পানি আসলে দেওয়া হয় না। তোমার ডাইরেক্ট সিডের ক্ষেত্রে তোমার যেহেতু এটা লেট সোয়িং হয়, ফেব্রুয়ারির শেষ দিকে হয়, ফলে এরপরে আমাদের দেশে সাধারণত বৃষ্টিপাত হয় সারা বছর। তো ওই যে তোমার কিছুদিন পরে যে এখন যেমন বৃষ্টিপাত হচ্ছে, তাই না, তোমার পানি দেওয়ার দরকার পড়ে না, তো জমিতে এমনি রস থাকে। যেটা তোমার আমন রাইসের ক্ষেত্রে হয়। আমাদের কিন্তু আমন রাইসের ফিল্ডে আমাদের এখানে কিন্তু পানি দিতে হয় না, কিন্তু অনেক এরিয়া আছে রাজশাহীর ওইদিকে বা অন্য কোথাও যদি হয়, যদি বৃষ্টিপাত একবারই না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইরিগেশন দিতে হবে মাঝে মধ্যে। কিন্তু যদি বৃষ্টিপাত হয় তোমার ধরো কিছুদিন পর পর, তাহলে কিন্তু তোমার ইরিগেশন দেওয়ার দরকার পড়ে না। সো ডাইরেক্ট সিডের ক্ষেত্রে এটা আসলে রেইন ফেড হয়, এখানে তোমার আলাদা কোনো ময়েশ্চার দেওয়া হয় না, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। বৃষ্টি নির্ভর। হ্যাঁ, ওয়েলকাম। তো আমার যদি কোনো কোশ্চেন না থাকে, আমার ক্লাস এখানেই শেষ। তোমরা ওই যে চ্যাট বক্সে ওই লিংকটা দেওয়া আছে, ওখানে তোমরা সবাই পূরণ করে দিছো তো না? জি স্যার। ওকে, তো দিয়ে যদি থাকো, আর যদি কোনো কোশ্চেন থাকে আমার এই এক্সপেরিমেন্ট, যদি ছোট একটা এক্সপেরিমেন্ট, তারপর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে যে কোনো সময় আমার মেইল করতে পারো, আমি রেসপন্স করার চেষ্টা করবো, বা ফোন করতে পারো, ফোনে আমি রেসপন্স করবো। ঠিক আছে? তো তোমাদের এখন আমি লগ আউট হয়ে যাচ্ছি, এবং পরবর্তীতে ম্যাডাম ক্লাস নেবেন। তো ম্যাডামের ক্লাসের সাথে আমার ক্লাসের মাঝখানে তোমার 5 মিনিটস তোমাদের ব্রেক থাকবে। এই ব্রেকে তোমরা ব্রেক নিয়ে তোমরা কাগজপত্র নিয়ে বা ক্যালকুলেটর যেগুলি বলছি এগুলি নিয়ে রেডি হও, ম্যাডাম এসে তোমার লগ ইন করবে ম্যাডামের কম্পিউটারে। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ভালো থেকো সবাই, সাবধানে থেকো। যাদের এলাকা বর্ডার এরিয়াতে যারা আছো তারা একটু বেশি সাবধানে থেকো, কারণ চারিদিকে আবার যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ছে, ফলে সাবধানে থেকো সবাই, যতটা সাবধান থাকা যায়। ওকে। তোমাদের ফার্স্ট হাফের ক্লাসটা আশা করি ভালো হয়েছে। আমরা বেশিক্ষণ কথা বলবো না। আমরা গত ক্লাসে যে সুগার ক্যান নিয়ে যে কথাগুলো বলছিলাম কাল্টিভেশনের, তার একটা পার্ট আমরা বলছিলাম যে আজকে আবার একটু আলোচনা করব তোমাদের সুবিধার্থে, বিশেষ ক্যালকুলেশনের পার্টটা। আমি জানি না তোমরা দেখার সুযোগ পাইছো কিনা। আমি যে তোমাদেরকে দুইটা ডকুমেন্ট পাঠাইছি, এটা আমি দেলোয়ার সম্ভবত 357
তোমার মেইল আরেকজনের নামটা ভুলে গেলাম, দুইজনকে পাঠানো হয়েছিল পরে। তোমরা কি পাইছো তোমাদের ডকুমেন্ট গুলো? জি ম্যাম, সবাইকে দিয়ে দিয়েছিলাম। জি ম্যাম। আচ্ছা, দেলোয়ার সরি যে আমি তোমাকে না জিজ্ঞাসা করেই তোমার ইমেইলে দিছি, কারণ আমি দেখলাম যে থিওরির সময় তোমাকেই দেওয়া হয়েছে, তো একটা মাত্রই আমার কাছে ইমেইল ছিল জানাতে, তো তোমারটাতে এর জন্য আমি দিয়ে দিচ্ছি। জি ম্যাম, সমস্যা নাই, দিয়ে ভালো হয়েছে। তাহলে তোমরা কি দেখার সুযোগ পাইছিলা? তোমরা কি কেউ ওই পিডিএফ দুইটা খুলে দেখার সুযোগ পাইছিলা? আচ্ছা, আমি ধরে নিচ্ছি ম্যাম তোমরা। কয়েকটা দেখছি, হ্যাঁ, বলো বলো প্লিজ। ম্যাম কয়েকটা দেখা হয়েছে। কোনো প্রশ্ন আছে? ম্যাম হ্যাঁ বলো। সেট টু সেট ডিস্টেন্স কি সব সময় থাকবে না, এরকম একটা বিষয় কয়েকটা ম্যাথ আচ্ছা। দেখলাম। আচ্ছা, আমি আমি ওভারঅল ধরে নিচ্ছি যে তোমরা কেউ অনলাইনে ক্লাস লাইফের ব্যস্ততায় তোমরা কিচ্ছু দেখতে পাও নাই। আমি ধরে নিলাম, এইটা ধরে আমি আজকে ক্লাসটা আমরা শুরু করি আবার। আর দেলোয়ারের এই প্রশ্নটার উত্তর আমি দিব। তোমাদেরকে একটু রিকল করাই, গত সোমবারে আমরা কি আলাপ আলোচনা করছিলাম সেটা আমি একটুখানি পেছনে যাব, তাহলে আজকে আবার আমাদের একটু শুরু করতে সুবিধা হবে। আর তার আগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা, এই যে লিংক দিয়ে দিলাম, কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। অ্যাটেন্ডেন্সের লিংকটা আবার বলছি, অ্যাটেন্ডেন্সের লিংকটা দেয়া আছে, কাইন্ডলি এখান থেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আর আমরা গত ক্লাসে যেখান থেকে ক্যালকুলেশনের কথাটা শুরু করছিলাম, আমি এটা আবার আজকে একটুখানি শুরু করি, তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। আর তোমরা যেখানেই বুঝবা না ওই জায়গাটাতে আমাকে থামায় দিবা, আমার কোনো সমস্যা নেই। যেখানে ছিলাম যে আমরা ক্যালকুলেশনের কথাটা বলছিলাম, যে ক্যালকুলেশন করার আগে সরি, ট্রেন্স যখন আমরা পড়ছিলাম সেখানে আমরা কিছু স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করছি, যে একটা ট্রেন্স হবে, যদি ট্রেন্স পদ্ধতিতে আমরা করি, ট্রেন্সটা একটা ট্রেন্সের ডেপথ কত হবে এটা আমরা জানি, 30 থেকে 35 সেন্টিমিটার। এটা যে আমরা গর্তটা ট্রেন্সটা যে খুলবো সেটা পাশে কত হবে, উপর দিকে একটু ওয়াইড হয় সেখানে 30 থেকে 35 সেন্টিমিটার, নিচের দিকে যখন আমরা খুলে নিচে নিয়ে যাই ট্রেন্সটা নিচে একটুখানি চেপে আসে সেখানে 20 থেকে 25 সেন্টিমিটার। তারপর আমরা নিচে একটু লুজ সয়েল ছিটিয়ে দেই 5 সেন্টিমিটারের মতো, সেটা কারণ আমরা বলছিলাম। তারপরে এই ট্রেন্স থেকে পাশের যে একটা ট্রেন্স করবো, দুইটা ট্রেন্সের মাঝখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 100 থেকে 120 সেন্টিমিটারের মতো থাকে। আর যে সেটটা আমরা ওখানে প্লেস করব প্রপাগেশন কাল্টিভেশনের জন্য ইউজ করব, সুগার কেন সেট, সেই সেটটা জেনারেলি ট্রেন্স পদ্ধতিতে যখন আমরা ফিল্ডে সরাসরি লাগাই আমরা এক্সপেক্ট করি যে 3 আইড বা 3 বারের বা 3 নোডেড একটা সেট থাকবে, যাতে এনশিওর করা হয় যে একটা বার দুইটা বারও যদি নষ্ট হয়, জার্মিনেট না করে আরেকটা যেমন হয়, যাতে জার্মিনেশনটা এনশিওর করার জন্য গ্যাপ যাতে না থাকে ওই জায়গায়। তো এই সেটটা 3 আইডের একটা সেট 23 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটারের মতো থাকে। আর এটা যখন আমরা ওই ট্রেন্সের মধ্যে প্লেস করি, সে প্লেসমেন্টটা বিভিন্ন ভাবে করা যায়, সিঙ্গেল রোতে করা যায়, ডাবল রোতে করা যায়, ডেরাতে করা যায়, 1.5 বা ওভারল্যাপিং বলছি, জিগজ্যাগ করা যায়। আবার একটা সেট থেকে আরেকটা সেট একদম মুখোমুখি লাগিয়ে দেওয়া যায়, মাঝে কোনো ডিস্টেন্স থাকবে না। আবার কেউ যদি মনে করে না আমি একটুখানি ডিস্টেন্স দিব যাতে খুব বেশি ঘন না হয়ে যায়, 2 সেন্টিমিটার, কেউ বলছে না, কোনো ফার্মার বলছে না 15 সেন্টিমিটার গ্যাপ দিয়ে করবো। এই আমরা গত ক্লাসে বলছি। এখন আমরা যখন ক্যালকুলেশন শুরু করলাম তখন আমরা বলছিলাম যে ক্যালকুলেশনটা খুবই সিম্পল একটা জিনিস। যদি তো আমি তোমাদের ক্লাসরুম দিয়ে উদাহরণ দেই, তাহলে একটা ক্লাসরুম আমি জানি এত সাইজের একটা ক্লাসরুম আছে, এত বাই এত সাইজের একটা ক্লাসরুম। সেই ক্লাসরুমে প্রতিটা স্টুডেন্টের যদি স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্ট থাকে, তার হাইট ওয়েট এতটুকু প্রতিটা স্টুডেন্টের ধরে নিলাম একই, তাহলে তোমাকে প্রশ্ন করতে পারি যে একটা স্টুডেন্টের লম্বায় এত, পাশে এত,
একটা স্টুডেন্ট থেকে আরেকটা স্টুডেন্ট এত দূরত্বে বসবে, তোমার ক্লাসের সাইজ এত, তাহলে বলো তোমার ওই ক্লাসে তোমরা কতজন স্টুডেন্ট বসতে পারবা। ক্যালকুলেশন খুব সহজ। তুমি এরিয়া, টোটাল এরিয়াটা জানো ক্লাসরুমের, আর তুমি জানো স্টুডেন্টের, একটা স্টুডেন্টের বসতে কতটুকু জায়গা লাগবে, তার লেন্থ, ব্রেথ এবং ডিস্টেন্স দিয়ে বের করে ফেলতে পারবা। আর এটা বের করলে তুমি ওই টোটাল ক্লাসরুমে কতজন স্টুডেন্ট বসবে ইজিলি বের করতে পারো ভাগ দিয়ে। ঠিক সিমিলারলি আমি যদি একটা ল্যান্ডের মেজারমেন্ট জানি, আর আমি জানি যে সেটটার সাইজ কতটুকু, লম্বায় কত, পাশে কত, দেন আমি যদি জানি যে তাকে আমি কিভাবে ওখানে বসতে দিব, কিভাবে প্লেস করব, সেটা যদি জানি, তাহলে এটা খুবই সহজ ওই এরিয়াতে কতগুলো সেট লাগবে আমার বুঝে ক্যালকুলেট করা। তো আমরা এই ক্যালকুলেশনের শুরুতে দুইটা ক্যালকুলেশন আমরা গত ক্লাসে বলছি, যে ক্যালকুলেশন গুলো একটা জিনিস আমি তোমাদের আবার মনে করাই দিই, ক্যালকুলেশন গুলো কঠিন না, কিন্তু আমরা ওই যে পরীক্ষায় যে প্রবলেম গুলো দেয়া থাকে, যে ডাকটা দেয়া থাকে অঙ্কের, আমরা ওভারলুক করি অনেক কিছুই, কারণ আমরা ধরেই নেই খুব সহজ আর গিয়েই শুধু তাড়াতাড়ি করে ফেলি, যার ফলে ভুলটা, ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুলটা হয় এই জায়গায়, শুধুমাত্র ইনফরমেশন ওভারলুক করার জন্য। পারে না তা কিন্তু না, পারে সবাই, শুধুমাত্র ওভারলুক করার জন্য। আর পারে না এক দুইজন স্টুডেন্টও খুঁজে পাওয়া যাবে না এরকম। ভুলটা করি অমনোযোগী হওয়ার জন্য বা কনফিডেন্ট বেশি থাকার কারণে ভুলটা হয়। তো সবসময় পরীক্ষা কোনো প্রবলেম ক্যালকুলেশন আসলে ওই তুমি পারবা জানো, ক্যালকুলেশন ওই প্রবলেমটা কয়েকবার পড়ো, 2 বার পড়ো, 3 বার পড়ো, সময় নিয়ে পড়ো, তারপর ক্যালকুলেশনটা করো, তাহলে ভুলটা কম। তো আমরা সহজ একটা ক্যালকুলেশন দিয়ে শুরু করছিলাম গত ক্লাসে, আমি আবার রিপিট করছি। এখানে আমি পুরোটা পড়বো না, যে তোমাকে এরিয়া দেয়া আছে 10 হেক্টর, এরিয়া 10 হেক্টর, আর মেথড দেয়া আছে এন্ড টু এন্ড মেথড, 2 সেন্টিমিটার গ্যাপ একটা সেট থেকে আরেকটা সেটের, 2 সেন্টিমিটার গ্যাপ দিবে, এবং এন্ড টু এন্ড মেথড হবে একটা শেষে আরেকটা লাগিয়ে লাগিয়ে, আর একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের ডিস্টেন্স হবে 1 মিটার, মানে 100 সেন্টিমিটার, আর সেটের লেন্থ বলা আছে 23 সেন্টিমিটার। তাহলে বের করতে হবে যে কতগুলো লাগবে, নাম্বার তোমাকে জিজ্ঞেস করেছে, নাম্বার। ওই একই রকম ক্যালকুলেশন, স্টুডেন্টের ক্যালকুলেশন যেভাবে বললাম, যে আমার এরিয়া দেয়া আছে 10 হেক্টর, মানে কত মিটার স্কয়ার আমি জানি, আর একটা সেটের জন্য জায়গা লাগে, একটা সেট নিজেই লম্বা 23 সেন্টিমিটার, আর মাঝখানের গ্যাপ আছে 2 সেন্টিমিটার, তার মানে 25 সেন্টিমিটার সে লম্বায়, আর পাশে যেহেতু ট্রেন্স টু ট্রেন্স ডিস্টেন্স 1 মিটার, এটা হবে পাশের। তো দুটো যদি আমি গুণ করি আমি এরিয়া বের করতে পারলাম। এই এরিয়া একটা সেটের জন্য যদি এই এরিয়া লাগে, তাহলে আমি জানি যে আমার 10 হেক্টর জমি, ভাগ দিলে আমি বের করতে পারবো আমার কতগুলো লাগবে সংখ্যা। আর অঙ্ক যখন আসবে তখন আমি এখানে একটা জিনিস তোমাদের উল্লেখ করি নাই, সবসময় আনসার অ্যাড করবো, সলিউশনটা করে আনসারটা এক লাইনে উত্তর দিয়ে ফেলবো। আমাকে জাস্ট 2টা সেকেন্ড একটু সময় দাও কাইন্ডলি, আমি এক্ষুনি ব্যাক করতেছি। এই পর্যন্ত তো তোমরা গত ক্লাসে সবাই বুঝছিলা, কারো কোনো প্রশ্ন আছে আজকে আবার? ম্যাম আমি গত ক্লাস, আমি বুঝতে পারিনি কি বলছো। ওই যে ম্যাম এরিয়াটা আমি বুঝতে পারিনি, রিকোয়ার্ড ফর ওয়ান সেট যেটা। ও আচ্ছা, এখানে যে দেখো অঙ্কে লেখা আছে যে একটা সেট তোমার লম্বায় 23 সেন্টিমিটার। যদি এই যে আমার এখানে আঁকানো যে অংশটা, আমার কার্সরটা দেখো, ব্লু কালার দিয়ে সেট বুঝানো হয়েছে এখানে। যদি তোমার একটা সেট লম্বায় 23 সেন্টিমিটার হয়, আর একটা সেট আরেকটা সেট যখন প্লেস করছো পাশাপাশি মুখোমুখি করে, একটার মাথায় আরেকটা, তখন দুইটার মাঝে 2 সেন্টিমিটার গ্যাপ, তাহলে সহজ করে হিসাব হচ্ছে লম্বাই 23, কিন্তু আরেকটার যখন বসাবে মাঝখানে 2 সেন্টিমিটার গ্যাপ, তো 23 আর 2 25 সেন্টিমিটার, এটাকে মিটার করে ফেলো। আর
এই একটা ট্রেন্সে এভাবে তুমি বসাচ্ছ, আর পাশে আরেকটা ট্রেন্স আছে, এই ট্রেন্স আর ওই ট্রেন্সের মাঝখানে দূরত্ব 1 মিটার। তো এটা হবে তোমার পাশের দূরত্ব, এটা আর লম্বাই হচ্ছে 25। এই 25 আর 1 এই দুটো যদি কনসিডার করে গুণ করো তাহলে এরিয়া বের হবে। তাহলে ম্যাম ডিরেক্ট তো 23+2 লিখতে পারতাম, 1+1। হ্যাঁ, এটা তোমাকে বুঝাইছি, কারণ তুমি গত ক্লাস আমি জানি না তুমি ছিলা কিনা, এটা আমি ছিলাম না এটা। হ্যাঁ আচ্ছা, এটা তুমি এভাবেই করতে পারো, কোনো ভুল নাই যদি ক্লাস 2 করো। এটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম, এই যে লাল বক্স দেওয়া যে জায়গাটা, এই পুরো বক্সটা হচ্ছে তোমার একটা সেটের জন্য এরিয়া। আসলে 1 2 যে সেটা আসলে যদি তুমি একটু কেয়ারফুলি হিসেব করো তাহলে 1 সেন্টিমিটার যাই হচ্ছে পিছনের জনের সাথে, আরেক সেন্টিমিটার যাই হচ্ছে তার সামনের জনের সাথে। আবার যখন তুমি তার সামনের জনেরটা হিসাব করবা, তখন আবার আমি গত ক্লাসে বোঝানোর সময় বলছিলাম যে এটা আসলে ভাগ ভাগ করে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু কনফিউশন হলে 2 যোগ করে দিতে পারো। এই 1 সেন্টিমিটার আসলে যদি আমি এরিয়া হিসাবে একজনের জন্য হিসাব করি তাহলে 1 সেন্টিমিটার সামনে 1 সেন্টিমিটার পেছনে, এভাবেই বলবো। তুমি কি পরে আবার এখানে কি গ্যাপ বিটুইন টু সেট 1 সেন্টিমিটার হবে না? না বাবা, এটা 2 সেন্টিমিটার হবে। এটা আমি একটার জন্য দুই পাশে একটা এজন্য বলছি, শোনো, আমার এই ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা যদি কারোর জন্য কঠিন মনে হয় তাহলে জাস্ট 2 যোগ করে দিও, কোনো সমস্যা না। আমার পরের অঙ্কগুলো দেখবে শুধু 2 যোগ করা বা 1 যোগ করা যা দেয়া। ভেঙে ভেঙে একটা কাজ করো, তোমরা ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা ধরোই না, কারণ আমি বরং এটা অমিটি করে দিচ্ছি যাতে কনফিউশন হচ্ছে। যেহেতু তোমরা জাস্ট 23+2 দিলে কোনো ভুল না, একদম পারফেক্ট। ঠিক আছে, শুনতে পাচ্ছ তোমরা? 23+2 দিলে কোনো সমস্যা না, একদম পারফেক্ট, ভেঙে ভেঙে লেখার দরকারই নেই। ওকে ম্যাম। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, একটু আগে একটা প্রশ্ন করছে যে ম্যাডাম যে গ্যাপ গুলো গ্যাপ গুলো নিয়ে তার একটা প্রশ্ন ছিল, যে গ্যাপ যে অঙ্কে যা দেয়া থাকবে যে সংখ্যা সেটাই তুমি ইউজ করবা। যদি কোথাও লেখা না থাকে, হ্যাঁ কেউ কিছু বলবা? যদি কোথাও লেখা না থাকে সেক্ষেত্রে এরপরে আমাদের অঙ্কে আছে দেখতে পাবা, যদি কোথাও না দেয়া থাকে কিন্তু তুমি যদি গ্যাপ সহ ধরে করতে চাও তাহলে তোমাকে লিখতে হবে অ্যাসিউমিং গ্যাপ বিটুইন টু সেটস এত সেন্টিমিটার। যদি দেয়া থাকে তাহলে তুমি ওইটা ধরেই করবা, আর যদি দেয়া না থাকে তাহলে তুমি না ধরেও, মানে তুমি অ্যাড করেও করতে পারো, না করেও করতে পারো, কিন্তু তুমি উইদাউট গ্যাপ না উইথ গ্যাপে করলা সেটা তোমাকে ওখানে লিখে দিতে হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তোমার অঙ্কে অনেক সময় সেটের লেন্থ কত এটা দেয়া থাকবে, কখনো থাকবে না। যখন দেয়া থাকে না তখন এক্সামিনার ধরেই নেয় যে তুমি জানো একটা স্ট্যান্ডার্ড সেটের লেন্থ কত। তো সেক্ষেত্রে যদি দেওয়া না থাকে এবং ওই লেন্থ ছাড়া যদি তুমি অঙ্ক করতে না পারো, তোমাকে ওখানে লিখে দিতে হবে অ্যাসিউমিং লেন্থ অফ ইজ সেট 23 বা 25 সেন্টিমিটার। এন্ড যদি গ্যাপ যদি দেয়া না থাকে তাহলে তুমি বলে দিতে পারো অ্যাসিউমিং গ্যাপ বিটুইন টু সেট এত, অথবা উইদাউট ডিস্টেন্স এটাও বলে দিতে পারো। তোমার উপর ডিপেন্ড করবে তখন তুমি ধরে করবা না করবা না, কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে ক্লিয়ারলি তুমি কিভাবে করছো। ম্যাম, বলো। ডাবল রো বা হাফ ওভারল্যাপিং এর ক্ষেত্রে দুইটা রোর মাঝে কোনো গ্যাপ থাকে না? হ্যাঁ, ওটা তো সব সময়ই থাকে। ওটা সব এই যে পরের অঙ্কগুলোতে দেখবা, আমরা একটু প্রসিড করলে এটা বুঝবা। এই ট্রেন্স টু ট্রেন্স ডিসটেন্স সব সময় থাকে। ও আচ্ছা আচ্ছা ট্রেন্স টু ট্রেন্স না? আচ্ছা, আমি তোমার প্রশ্ন এবার বুঝতে পারছি। হ্যাঁ, আমি তোমার প্রশ্ন আমরা সামনে আগালে আমার প্রশ্নের উত্তরটা পরে ক্লিয়ার হবে। আমি তোমাকে পরেরটাতে ওই পরের অঙ্কগুলোতে যখন আসবো তখন মনে হয় এটা ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, এর পরের একটা অঙ্ক আমরা গত ক্লাসে দেখছিলাম, সেখানে এর আগেরটা ছিল নাম্বার, এবার হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে তোমাকে আগেরটা ছিল সংখ্যা, এবার একটা পরিমাণ। যখন পরিমাণ চাইবে তখন তোমাকে ওয়েট দেয়া থাকবে, এই ওয়েটটা দিয়ে গুণ করলেই তুমি পরিমাণটা পেয়ে যাচ্ছ। এটা আমি ডিটেলসে যাচ্ছি না। আর আবারও বলি যে যাদের লেন্থ নিয়ে ওই যে +1 1 করে ভাগ করে কনফিউশন, তাদের কোনো সমস্যা নাই, জাস্ট
সরাসরি যেমন এই অঙ্কে দেখো এখানে সেটের ডিস্টেন্স ছিল 15 সেন্টিমিটার গ্যাপ, দেখো এখানে 25 প্লাস 15, এখানে কিন্তু আমরা করি না, ওটা জাস্ট আসলে আমি রাখছিলাম হচ্ছে একটু বুঝার জন্য, যদি এটা কনফিউশন হয় নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, জাস্ট সরাসরি এই যে এখানে 15 সেন্টিমিটার গ্যাপ বিটুইন টু সেট, এখানে দেখো 25 প্লাস 15, এভাবেই করে যেও, সমস্যা নেই। আমরা একটুখানি এক স্টেপ আগায় একটু অঙ্ক করি। তোমাদের স্যার কি বলে দিচ্ছিল যে তোমাদেরকে একটু ক্যালকুলেটর একটু খাতা নিয়ে বসতে? জি ম্যাম। ওকে, আমাদের এটা কাজে লাগবে এখন। কাইন্ডলি আমি জানি যে অনলাইনে অঙ্ক নট ইজি ফলো করা, তারপরে আমরা আসো একটু মনোযোগ দিয়ে ধাপে ধাপে চেষ্টা করি একটু বুঝার। এই প্রবলেমটাতে যেটা বলছে সেটা হচ্ছে এখানেও আমাদেরকে নাম্বার বের করতে হবে। ফাইন্ড আউট দ্য নাম্বার অফ সুগারকেন সেটস ফর 0.25 hectare of land from the following details. কি ডিটেইলস? এখানে বলছে যে সিস্টেম অফ প্ল্যান্টিং এন্ড টু এন্ড এন্ড ওভার হাফ ওভারল্যাপিং, দুইটা পদ্ধতিতে বের করতে বলছে, এন্ড টু এন্ড এন্ড হাফ ওভারল্যাপিং। তারপরে বলছে স্পেসিং বিটুইন টু রোজ 90 সেন্টিমিটার। এই তোমার দুইটা ট্রেন্সের মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা এক এক সময় এক এক ভাবে লেখে। কখনো লিখবে দেখো ট্রেন্স টু ট্রেন্স ডিস্টেন্স এত, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এত, এখানে লিখছে রো বিটুইন রো এত। তোমাকে একটু বুঝে নিতে হবে, এক এক সময় ল্যাঙ্গুয়েজটা এক এক রকম থাকে, কিন্তু একই জিনিস মিন করছে যে একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এখানে 90 সেন্টিমিটার। আর length of each set 30 centimeter, weight of each set 100 gram. এখানে আরেক হচ্ছে also calculate the cost of set if the price of 1 kilogram set is 6 টাকা। আমরা আবার একটু রিভিউ করি কি বলছে এখানে। আমাকে এখানে বলেছে যে একটা সুগারকেন সেটের নাম্বার বের করতে হবে 0.25 হেক্টর অফ ল্যান্ডের জন্য। আমাকে এরিয়াটা বলে দিচ্ছে। কি কি ডিটেইলস? আমার এখানে প্ল্যান্টিং মেথড দুইটা, এন্ড টু এন্ড, হাফ ওভারল্যাপিং, তার মানে আমাকে দুইটা পদ্ধতির জন্যই সবকিছু বের করতে হবে। তো পরীক্ষায় যখন আসবে তখন যদি তুমি একটা করে দিয়ে আসো তাহলে কিন্তু হাফ নাম্বার পাচ্ছ তুমি। তো এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল করতে হবে। আমাকে দুইটা মেথড বলছে, এন্ড টু এন্ড এন্ড হাফ ওভারল্যাপিং। আমাকে বলে দিয়েছে যে একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের মাঝখানে দূরত্ব কত, আমার সেটের লেন্থ কত, সেটের ওয়েট কত, এবং যেহেতু কস্ট বের করতে বলছে সেহেতু ইউনিট প্রাইসটাও দিয়েছে এখানে। সিমিলার জিনিস আমি কিভাবে বের করব? এখানে শুধু একটা স্টেপ বেশি, সেটা হচ্ছে তোমাকে কস্টটা বের করতে হবে। অ্যামাউন্ট বের করে কস্ট বের, নাম্বার বের করব, নাম্বার বের করার পরে অ্যামাউন্ট বের করব, অ্যামাউন্ট বের করে কস্ট বের করবো। আর সিমিলার জিনিস আমি দুইটা মেথডের জন্যই করবো, এখানে একটা স্টেপ বেশি। তাহলে কি আমার এরিয়া দেয়া আছে, এরিয়াটা আমি মিটার স্কয়ারে কনভার্ট করি, আর একটা সেটের জন্য আমার কতটুকু জায়গা লাগবে এটা আমি বের করব। সেটা হচ্ছে আমার এখানে 30 সেন্টিমিটার দেয়া আছে, 90 সেন্টিমিটার। আমি এখানে কোনো গ্যাপ বলা নাই, তো আমারই এখানে একটা এই জায়গাটাতে আমার কার্সরটা যেখানে সেকেন্ড সলিউশনের সেকেন্ড লাইনে, এখানে আমি বলে দিতে পারি যে উইদাউট এনি গ্যাপ। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার করতে পারি। আর আবার বলে দিচ্ছি যে যখন দেওয়া থাকবে না তখন তুমি গ্যাপ ছাড়াই করতে পারো। আবার কেউ যদি মনে করো আমি গ্যাপ দিয়ে করব, যেহেতু এখানে কিছুই বলা নাই, সেক্ষেত্রে তুমি বলে দিতে পারো যে হ্যাঁ আমি গ্যাপ ধরে করছি। তবে আমি বলবো যে যখন দেওয়া থাকে না খামাখা এক করে ভেজাল করার দরকার নেই। তো এখানে আমাদের দেওয়া নাই, আমরা এখানে ধরিও নাই, শুধু 30 সেন্টিমিটার আর এই লম্বায় 30 আর পাশে 90 ধরে আমরা হিসেব করেছি ওয়ান সেটে কতটুকু এরিয়া লাগবে। সেখান থেকে আমি ভাগ দিয়ে এরিয়াকে ভাগ, টোটাল এরিয়াকে ভাগ দিয়ে বের করে ফেললাম এন্ড টু এন্ড মেথডে আমার কয়টা লাগবে সেট। অ্যাপ্রক্সিমেট বলা হয়েছে কারণ এখানে ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন রাখার কোনো দরকার নাই। এখানে আরেকটা কথা, যখন তোমার এরকম দেখো এটা 9259.26
তখন ওই 2/6টা যখন তুমি পরবর্তী ক্যালকুলেশনে যাবা এর ফ্র্যাকশন রাখার কোনো দরকার নেই, সেট তো আমরা ফ্র্যাকশন হিসেবে ইউজ করব না, তো ফ্র্যাকশনটাকে ফুল নাম্বার করে ফেলতে হবে। তো আমার এক ফুল নাম্বারে আমি বের করলাম, এরপরে আমার ওয়েট দেয়া আছে, ওয়েট থেকে আমি অ্যামাউন্ট বের করে ফেললাম এত কেজি, আর আমি 1 কেজির দাম জানি, তো আমার যত কেজি হয়েছিল সেটার আমি টোটাল দাম কস্ট বের করতে পারবো। এটা টাকা হবে 5,555 টাকা। ঠিক সিমিলার জিনিস আমি বের করব হচ্ছে আমার আরেকটা মেথড হাফ ওভারল্যাপিং। কিন্তু হাফ ওভারল্যাপিং এ আমি জানি যে নর্মাল যে আমার সিঙ্গেল রোতে যা করি সেটাকেই যদি আমি সেটারই 1.5 গুণ হবে হচ্ছে আমার ডেরা বা হাফ ওভারল্যাপিং। তো আমি ক্যালকুলেশনটা অলরেডি করেই ফেলছি আগের যেটা 9,259, এটাকে 1.5 দিয়ে গুণ করলে আমার যা বের হবে সেটা হবে হাফ ওভারল্যাপিং এর জন্য। সিমিলারলি আমি নাম্বার পেলাম, ওই আবার ওই একই ক্যালকুলেশন, আমি অ্যামাউন্টে গুণ দিব আর কস্ট বের করে ফেলবো। উত্তর যখন আমি লিখবো তখন দুইটা মেথডের জন্য আলাদা আলাদা করে উত্তর লিখবো, যে এন্ড টু এন্ড মেথডে এতটা সংখ্যা এবং এত টাকা, আর হাফ ওভারল্যাপিং এ এত সংখ্যা এত টাকা। এখানে কেউ কোনো কিছু বুঝো নাই বা কনফিউজ হয়েছে একটু বলবা কাইন্ডলি। ম্যাম হাফ ওভারল্যাপিংটা বুঝিনি। হাফ মানে ওভারল্যাপিং মেথডটা কি দেয়ার মেথড? হ্যাঁ হ্যাঁ, এটা অনেকগুলো নাম আমার যদি মনে থাকে তো ওটা গত ক্লাসে আমি বলছি, এটাকে হাফ ওভারল্যাপিং বলে, ডেরা বলে, 1.5 বলে। পরীক্ষায় এক এক সময় এক এক নাম দেয় যাতে তোমরা কনফিউজ হও, যাতে জানো কিনা এটা বোঝার জন্য যে তুমি একটাই জানো না আরো জানো কিনা। আর যে হাফ ওভারল্যাপিং বুঝো নাই বললা বা ওভারল্যাপিং বুঝে নাই, তুমি কি গত ক্লাস করো নাই? জি ম্যাম করেছি। আচ্ছা, ওটাতে তুমি যদি মনে করে আমি তোমাদের সুবিধার্থে আবার যাচ্ছি, আমি বেশিক্ষণ ব্যাক করব না। এখানে দেখো সিঙ্গেল রোতে এক লাইন যাবে, গ্যাপ বা উইদাউট গ্যাপ এটা আমি কিছু ধরছি না, জাস্ট সোজাসুজি যাবে। ডাবল রোতে এই এক রোর জায়গায় 2 রো হবে, আর হাফ ওভারল্যাপিং এ তুমি এক লাইন যাওয়ার পরে দ্বিতীয় যে রোটা করা হবে সেই রোতে তুমি হাফ বসাবা, আর হাফ যখন বসায় তখন একটা করে করে মাঝখানে ফাঁকা রেখে রেখে বসানো হয়। তো এই যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দেখা যাবে সিঙ্গেল রোয়ে যে সংখ্যা হবে তার 1.5 গুণ হবে হচ্ছে 1.5 বা ওভারল্যাপিং এ। আর কেউ একজন আমাকে প্রশ্ন করছিল যে ম্যাডাম যখন ডাবল রো বা 1.5 এর যে দুইটা রো থাকে রো এর মাঝখানে কোনো ডিসটেন্স ধরে কিনা, তবে ক্যালকুলেশনে এই রো এর মাঝখানে ডিসটেন্সটা ধরা হয় না। তার কারণ হচ্ছে তুমি কিন্তু ওই একটা ট্রেন্সের মাঝখানেই ওটা বসাচ্ছ, ওই কারণ এটা তো তোমার পাশে লেন্থ কিন্তু একই হচ্ছে, এটা পাশের ডিসটেন্সটা তো ব্রেডটা বা ওয়াইডটা তো, কিন্তু এটা তো একটা ট্রেন্সের একই থাকে। এবং এখানে তুমি ডাবল একটার জায়গায় দুইটা বসাচ্ছ যাতে তুমি জানো যে তোমার এটা জার্মিনেট ঠিকভাবে করবে না এই ভয়ে তুমি দুইটা লাগাচ্ছ, তো তুমি একটা স্পেসেই দুইটা লাগাচ্ছ। তো এখানে যখন ক্যালকুলেশন করা হয় তখন এটার জন্য এটার ভিতরের যে স্পেস এটা ধরা হয় না, যে যে নামমাত্র স্পেস থাকে সেটা ধরা হয় না, কারণ ওই সেম স্পেসিং এর মধ্যেই বসাচ্ছ। আমি জানি না বুঝাতে পারলাম কিনা তোমাকে। জি ম্যাম বুঝতে পেরেছি এখন। এবার আমরা আসলে ক্যালকুলেশনের সামনের দিকে যাই। এরপরে যে ক্যালকুলেশনটা আমরা প্রতিটা স্টেপে একটুখানি করে কিছু অ্যাড করা হবে। এইটাতে বলছে যে নাম্বার ফাইন্ড আউট দ্য নাম্বার, ওয়েট এন্ড কস্ট। এখানে তিনটা জিনিস এর গত প্রবলেমটাতে যেরকম এটাতেও একই, নাম্বার, ওয়েট, কস্ট। এটা আমি তোমাদেরকে এখন বের করতে বলবো, আমি একটু বলে দিই অঙ্কটা, তোমরা দেখো তো বের করতে পারো কিনা। খুব দ্রুত, অত কিছু লেখার নাই, জাস্ট নাম্বারটা কত বের হয়। নাম্বার, ওয়েট এবং কস্ট of sugarcane seeds required for 3 hectare of land. 3 হেক্টর জমির জন্য বের করতে হবে। মেথড আমার এখানে এন্ড টু এন্ড মেথড আর হাফ ওভারল্যাপিং মেথড সিমিলার, কিন্তু এখানে আবার ডিসটেন্স সরি আর হচ্ছে একটা ট্রেন্স থেকে আর একটা ট্রেন্সের ডিসটেন্স হচ্ছে 1.25 মিটার, আর সেটের লেন্থ 30 সেন্টিমিটার, ওয়েট দেয়া আছে 80 গ্রাম, আর প্রাইস দেয়া আছে পার কেজি সেটের প্রাইস 5 টাকা।
আমাকে কেউ কি কাইন্ডলি নাম্বার বের করে দিতে পারবা এন্ড টু এন্ড মেথডে কত কত কয়টা হবে আর হাফ ওভারল্যাপিং এ কত কয়টা হবে? একটু চেষ্টা করে দেখো তো, দেখে আমাকে জানাও। আমি ওয়েট করছি তোমাদের জন্য। ম্যাম এন্ড টু এন্ড 80,000 হাফ 80,000। ওভারল্যাপিং 1,20,000। হ্যাঁ, সুন্দর হয়েছে ক্যালকুলেশন। যেহেতু তুমি নাম্বার বের করতে পারবা, তো অ্যামাউন্ট বের করা খুব সহজ। জাস্ট ওই 80 দিয়ে ওয়েটটা দিয়ে গুণ দিলেই হবে, আর যা বের হবে সেটা টাকা দিয়ে গুণ করলেই তোমার কস্টটা বের হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। কারো কি কারো বুঝতে সমস্যা হয়েছে? এখানে করতে সমস্যা হচ্ছে কিনা দেখো, আমি আরেকটু সময় দেই। দেখো তো, একটু নিজেরা যেহেতু হাত লাগাইছো, একটু একটু দেখো যে করা যায় কিনা। ম্যাম নাম্বার তো 80,000 হয়েছে। Good. আর যেটা বের হবে সেটারই 1.5 গুণ যেহেতু হবে, ওটা আরো 3 হয়ে যাবে। আর কারো বের হচ্ছে সিমিলার, বা কারো একটু ডিফারেন্ট বের হচ্ছে? তোমাদের কারো কি ডিফারেন্ট নাম্বার আসছে? 80,000 বা 1,20,000 আসে নাই, একটু অন্যরকম আসছে? আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। আমি যেসব জায়গায় হাইলাইট করে রাখছি এগুলো আগে দেখার দরকার নাই। আসলে আমরা অঙ্কটা আগে দেখি কি লেখা। তার আগে তোমরা যারা অ্যাটেন্ডেন্স দাও নাই, আমরা এখানে 263 জন আছি, যারা অ্যাটেন্ডেন্স দাও নাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো কাইন্ডলি। আসলে অঙ্কে কি লেখা? ক্যালকুলেট দ্য নাম্বার অফ sugarcane sets to be required for 15 hectare of land from the following condition. এখানেও আমাকে নাম্বার বের করতে বলছে 15 হেক্টরের জন্য। কি কি দেয়া? ট্রেন্স টু ট্রেন্স ডিস্টেন্স 1.25 মিটার, আর মেথড হাফ ওভারল্যাপিং বা ডেরা মেথড। এখানে একটা অন্যরকম ইনফরমেশন দেয়া, সেটা হচ্ছে পার্সেন্ট জার্মিনেশন দেয়া। আমার এখানে অঙ্কে একটা জিনিস ভুল আছে, পার্সেন্ট জার্মিনেশন হলে তো পার্সেন্ট হবে না, যাই হোক 80% জার্মিনেশন হচ্ছে 80। এখানে ইনফরমেশন দেয়া আমার এরিয়া। আমাকে যে অ্যাটেন্ডেন্সটা দিছো সি সেকশনের মুশফিকুর রহমান, তোমার কি বা লিংকে যেতে পারছো না? যদি লিংকে যেতে পারো তাহলে কাইন্ডলি আমাকে চ্যাটে দিও না। চ্যাটের এগুলো আমি একটা কাউন্ট হবে না বাবা। ওই গুগল ফর্মে গিয়ে ওটা পূরণ করে ফেলা। আর যদি একান্তই কারো গুগল ফর্মে সমস্যা হয় যেতে লিংকে, তাহলে তখন আমাকে চ্যাট বক্সে দিবা। যেখানে ছিলাম যে এখানে একটু ডিফারেন্ট ইনফরমেশন দেয়া, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ দেয়া, সেট গুলো যে আমি জার্মিনেট করবো মাত্র 80% আমার 100% এর মধ্যে 80% আমার জার্মিনেট করবে। আর ট্রেন্স টু ট্রেন্স ডিস্টেন্স দা মেথড দেয়া। কিন্তু দেখো এখানে কিন্তু আমার সেটের লেন্থ বলা নাই, গ্যাপ বলা নাই, কিছু বলা নাই। এক্ষেত্রে কিভাবে অঙ্কটা করা হয়েছে? এরিয়া আমি 15 হেক্টর, সেটা কত মিটার স্কয়ার বের করে নিলাম। আর আমি অ্যাসিউম করে নিচ্ছি, অ্যাসিউমিং লেন্থ অফ ইচ সেট 25 সেন্টিমিটার এন্ড গ্যাপ বিটুইন টু সেটস 15 সেন্টিমিটার। তো এতক্ষণ ধরে যা বলছিলাম সেটা এখানে দেখানো হলো যে যখন অঙ্কে দেয়া থাকবে না তখন তুমি কিভাবে লিখবা। তোমরা এখানে দেয়া নাই, আমি এখানে লিখে নিলাম যে আমার লেন্থটা 25 সেন্টিমিটার আর গ্যাপ বিটুইন সেট 15 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে এখানে কতটা স্পেসিং লেখা, তুমি স্পেসিংও লিখতে পারো, আর আগে যেভাবে লিখতাম আমরা এরিয়া, অ্যাজ ইউর উইশ। তো আমি এখান থেকে এরিয়াটা বের করে নিলাম। আমার এই 25 প্লাস 15 এটা আমার লেন্থ, আর তার সাথে 1.25 ট্রেন্স টু ট্রেন্স ডিস্টেন্স, দুটোকে কনসিডার করে একটা সেটের এরিয়া বের করে ফেললাম।
তাহলে আমি বলতে পারবো যে নাম্বার অফ সেট কতগুলো লাগবে। আমার টোটাল এরিয়া জানি, একটা সেটের কতটুকু এরিয়া সেটা আমি বের করলাম, দুটোকে ভাগ দিলে বের হয়ে যাবে আমার সংখ্যা কত। কিন্তু এখানে যেহেতু ডেটা মেথড বলা আছে এর জন্য আমি দিয়ে দিলাম একসাথে। এই পর্যন্ত কারো সমস্যা আছে? না? ম্যাম 15 সেন্টিমিটার না ধরেও তো করতে পারতাম। হ্যাঁ পারতাম, বললাম তো এটা সম্পূর্ণ তোমার উপর, তুমি কিভাবে করবা। তুমি শুধু 25 ধরেও করতে পারতা। এই জন্য এখানে একটা সুন্দর কথা আমার মনে পড়লো, আমি ভুলে গেছিলাম। কখনোই এই সুগার ক্যান সেটের অঙ্ক আসলে এক বন্ধুর সাথে আরেক বন্ধু, যেটা আমরা অভ্যাস হয় যেটা, যে এই তোর অঙ্কের উত্তর কত, এই কাজটা যদি ফিজিক্যালি পরীক্ষা হয় বা অনলাইনে হোক যেখানেই হোক, আর যদি অঙ্ক আসে অঙ্কের উত্তর মিলাইতে গিয়ে পেঁচায় ফেলো না। কারণ এরকম এর আগে অনেক দেখছি, পড়া অঙ্ক কেটে দিয়ে আসে বা কেমনে জানি ক্যালকুলেশন সব ঠিক আছে তাও বন্ধুর উত্তরটা লিখে দিয়ে আসে। কারণ যদি আমি কিছুই এগুলো ইনফরমেশন দেওয়া না থাকি, যে যেভাবে ধরে ধরে অঙ্ক করবে, কখনোই এর জন্য সুগার ক্যানের অঙ্ক একজনের সাথে আরেকজনের উত্তর মিলায়া কনফিউজড করার দরকার নেই। ঠিক আছে? তাহলে যেখানে ছিলাম, তুমি এটা না ধরেও করতে পারো। আমি 25 সেন্টিমিটার ধরছি, তুমি 30 সেন্টিমিটার ধরতে পারো, তুমি 23 ধরতে পারো, অ্যাজ ইউর উইশ, তুমি 22 ধরতে পারো, বা তুমি 27 ধরতে পারো। ম্যাম আমরা শুধু লেন্থটাকে যদি মানে এসিউম করে নিই আর যদি গ্যাপ না ধরি তাহলে কি হবে? হ্যাঁ হবে, সেক্ষেত্রে তুমি শুধু বলে দিলে সবচেয়ে ভালো হয় যে উইদাউট গ্যাপ লেন্থ অফ ইচ সেট এত, বা তুমি লিখে দাও গ্যাপ বিটুইন টু সেটস 0 লিখে দিতে পারো, বা উইদাউট গ্যাপ লিখে দিতে পারো। আর বা কিছুই না বললেও হবে, তবে বলে দিলে একটা বোঝা গেল আচ্ছা ঠিক আছে উইদাউট গ্যাপ ধরে করছি। আর যদি নাও বলে দাও তাতেও সমস্যা নেই। ঠিক আছে, তবে বলে দিলে সবচেয়ে ভালো, ক্লিয়ার হয় ব্যাপারটা। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার। পরের যে একটা এক্সট্রা অংশ লাগানো জার্মিনেশন পার্সেন্টেজ দেয়া, এটা দিয়ে কি হবে? ধরো আমরা এতক্ষণ যে অঙ্কটা করলাম এই পর্যন্ত সব আইডিয়াল সিচুয়েশন। আমাদের কত বের হয়েছে এখানে? এখানে হচ্ছে 4,50,000, 4,50,000 সেট লাগবে। কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে 4,50,000 যে সেটটা লাগবে তার সবগুলো জার্মিনেশন করবে না। জার্মিনেশন এখানে 80% জার্মিনেট করবে না। তো এখানে এখন তখন বলা হচ্ছে তার একটা কাজ করতে হবে, আমি কিছু এখানে বেশি যোগ করে দিব। তো এই ক্যালকুলেশনটা নিচে করা হচ্ছে যে যদি আমি এখানে এই যে ব্লু দিয়ে একটুখানি এখানে এক্সট্রা বোঝার জন্য দিছি যে তোমার 80টা যদি সেট না 80 নাম্বার অফ সেটস উইল বি জার্মিনেটেড ফ্রম 100, তাহলে তুমি এই 4,50,000 জার্মিনেট করবে কত থেকে, মানে সংখ্যাটা একটু বেড়ে যাবে। তো 80% কনসিডার করে তোমার সংখ্যাটা এখানে তখন 5,62,500 হয়ে যাবে। একটু তুমি তখন বেশি কিনে নিয়ে আসবে, বেশি তৈরি করবে। তো যেটা আইডিয়াল ছিল সেটাতে 100 হলে এটাই থাকতো 100%, এই 80% হওয়ার কারণে আমার সংখ্যাটা একটু বেড়ে গেল। এটা তোমাকে কনসিডার করে অঙ্কে নিতে হবে। ম্যাম 3 বারেড হলে কি 100% হওয়ার কথা ছিল না যদি আমরা 3 বারেড সেট নিই? এটা তো বলা মুশকিল, বলো যে তোমার যে 3 বারেড নিছো সেটাও তোমার হবে কিনা, এটা তো আসলে কখনোই আমরা গ্যারান্টি দিতে পারবো না। আর আসলে এই অঙ্কগুলো এভাবে প্যাচ মানে একটা একটা করে অপশন যোগ করার কারণ হচ্ছে যাতে তুমি সবগুলো বিষয় বোঝো। এটা আমি মেইনলি বলবো এভাবে। তুমি যেটা বললে 3 বারেড, এটাও আমরা একটু পরে, এই অঙ্কটাও আছে তুমি একটু পরে আমরা দেখতে পাবো। তবে এই যে একটা একটা করে ইনফরমেশন অ্যাড করা হচ্ছে, এটা খালি জাস্ট কনফিউজ করার জন্য না, বোঝানোর জন্য যে তুমি ক্যালকুলেশনে কোন কোন ফ্যাক্টর গুলোকে তুমি কনসিডার করবা, এটা বোঝার জন্য। আর তুমি যে প্রশ্নটা করছো আমরা একটু পরে এই রিলেভেন্ট একটা অঙ্ক আছে, আরেকটা অঙ্ক আমরা একটু দেখি। এটা ম্যাম আগের অঙ্কটাতে জার্মিনেশন পার্সেন্টেজ ওই অনুযায়ী কয়টা বেশি কিনতে হবে এমন কিছু বের করতে হবে না? কোনটা বাবা, কোনটা যেটা আমি 80% ম্যাম লাস্ট, জার্মিনেশন? হ্যাঁ ম্যাম ওটা। হ্যাঁ ওটাই তো বললাম, আমরা যে বের করলাম বেশি, যে এখানে দেখো হাইলাইট করা, আমরা তো 4,50,000 আমরা হিসেব করেছি, কিন্তু এটা 80% জার্মিনেট করবে। তুমি চাচ্ছ যে তোমার জমিতে 4,50,000 থাকতে হবে,
কিন্তু তোমার 80% যেহেতু এখান থেকে আসবে, তো আমাকে 20% তো আসতেছে না, তখন হিসেবটা হবে এরকম যে তোমার 80 পাচ্ছ 100 থেকে, তাহলে এই 4,05,000 পাবা, 50,000 পাবা কত থেকে, তখন এই জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম এখানে তো সরাসরি পয়েন্ট 8 দিয়ে গুণ করে পরে এটা যোগ করে দিলে হয়, আবার 100 থেকে বের করা লাগে। তুমি তুমি অঙ্কগুলো যে যেভাবে করো, নট নেসেসারি যে আমি যেভাবে দেখাইছি এভাবে করতে। এটা আমি আরেক বলতাম আরো সামনে, আরো যখন বেশি ইয়া আসবে ডাটা তখন বলতাম, নট নেসেসারি যে আমি যেভাবে দেখাইছি তোমার ক্যালকুলেশন ঠিক ওভাবে করতে হবে, তুমি বুঝে তোমার মতো করে করলেও সমস্যা নেই। আমি জাস্ট এখানে ভেঙে ভেঙে দিছি যাতে অন্তত বুঝতে পারো যে এটা কিভাবে করা হলো, এই জন্য একটু বেশি এক্সপ্লানেশন দেয়া। পরের যে অঙ্কটা, এটা খুবই সহজ, এই জন্য আমি এটা গেলাম না, এটাও একই অ্যামাউন্ট বের করতে হবে পার হেক্টরে। ও আরেকটা কথা, এই যে এখানে একটা জিনিস দেখিয়ে দেওয়ার জন্য, এই যে পার হেক্টর কথাটা লেখা, পরীক্ষায় এরকম অনেক হয়েছে, লিখে দেওয়া আছে পার হেক্টর বের করতে হবে, আর পরীক্ষায় প্রশ্ন করা হয় তখন ম্যাডাম এখানে এরিয়া দেয়া নেই। তো আবারও একই কথা যে অঙ্ক খুব ভালো করে বারবার করতে হবে। পার হেক্টর, আমি হেক্টরের জন্য 1 হেক্টরের জন্য সব বের করবো, তো এখানেও একই ইনফরমেশন দেয়া, আমি আর এটাতে গেলাম না, আগের মতো সহজ। এইবার আরেকটা অঙ্ক, এটাও সহজ, তারপরে আমি একবার শুধু যে একটু মেথডটা ডিফারেন্ট, আমি আরেকবার একটু বলে যাই। হ্যাঁ প্লিজ। ম্যাম ওই যে 80% জার্মিনেশনের অঙ্কটায় আমরা তো এরিয়া দিয়ে হিসাব করলাম যে 4,50,000 লাগবে, কিন্তু যেহেতু 80% জার্মিনেশন হচ্ছে তো আরো কিছু বেশি আমরা সেট নিচ্ছি, তো ওগুলো বসানোর জায়গা কিভাবে হবে? ভালো প্রশ্ন করছো। যদি এরকম হয় তুমি এগুলো তুমি লাগিয়ে দিলা, এগুলো জার্মিনেট করলো না, তারপর তো তুমি আবার ওটাকে আবার ওই জায়গায় গ্যাপ ফিল করে দিতে পারো, ওই উইদিন জার্মিনেশন করা শুরু হয়ে গেলে তখন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। এখানে এই অঙ্কটাতে সব সেম, এটাতে ওয়েট বের করতে বলছে, কিন্তু এখানে শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে মেথডটা ডাবল রো, আর সব সিমিলার। আমি এর জন্য অঙ্ক পুরোপুরি যাব না সবগুলোতে, সব সিমিলার, জাস্ট ডাবল রো বলা। তো ডাবল রো বলার কারণে কি হবে, যা বের হবে সেটাকে আমরা 2 দিয়ে গুণ দেব, এটাই শুধু তোমাদের দেখানোর জন্য, আর বাকি সব সিমিলার। আর তোমাদেরকে আমি এখানে এটা বলে কনফিউজ করা, আমি পরে বলতেছি। এখানে আবার বলি যে ক্যালকুলেশন সব সিমিলার, জাস্ট ডাবল রোর কারণে আমরা 2 দিয়ে গুণ দিচ্ছি। আমার সেটের লেন্থ দেয়া আছে, গ্যাপ দেয়া আছে, সবকিছু দেয়া, তো আমি শুধু 2 দিয়ে গুণ দিচ্ছি ডাবল রো হওয়ার কারণে। আর এই যখন তোমরা আরেকটা জিনিস, একটা ভুল করি আমরা, সেটা হচ্ছে ডাবল রো যখন হবে বা ডেরা যখন হবে 2 দিয়ে যে গুণ দিতে হবে, অনেকে করি কি একটু অসাবধানতা বশত এই নাম্বার যখন বের করি তখন 2 দিয়ে গুণ দিই না, দেখা যাচ্ছে বলে শেষে 2 দিয়ে গুণ দিয়ে দিলেই তো হবে, তবে শেষে কিন্তু 2 দিয়ে গুণ দিলেই হবে না যখন অ্যামাউন্ট বা এরকম। আগে তুমি ইয়াতে গুণ দিয়ে দিও, নাহলে পরের দিকে গুণ দিতে গিয়ে কোথায় ওই ওয়েটে দিয়ে গুণ দিবা নাকি তুমি টাকায় গুণ দিবা, দেখা যায় কনফিউজড হয়ে যাও। এই জন্য আর পরীক্ষায় নাম্বার অনেক সময় চাই যে নাম্বার রিকোয়ার্ড, তা আমরা অনেক সময় একটু কেয়ারফুল না হয়ে ওই লাস্টে কস্টে অথবা ওয়েটে গিয়ে আমরা গুণ দেই, বলি যে এক জায়গায় ডাবল করে দিলে বা 1.5 করে দিলেই তো অঙ্কের উত্তর হয়ে যাবে, এরকম অনেক সময় কনফিউজড হয়ে যায়, উল্টাপাল্টা করে ফেলি। এই জন্য সবচেয়ে বেটার এই 1.5 বা 2 যেটা থাকবে সেটা সবসময় নাম্বারে গিয়ে গুণ দিবা, তাহলে পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এইবার আসছে যে একজন আমাকে লাস্ট প্রশ্ন করছিল, তার প্রশ্নের একটা উত্তর এই অঙ্কে আছে। অঙ্কটা খুবই ইন্টারেস্টিং। আমরা যতক্ষণ অঙ্কের যতগুলো কথা বললাম, দেখো সব কিছুরই সিমিলার, একই জিনিস, যে লেন্থ এত, এত ডিস্টেন্স এত, শুধু কি একটা একটা করে আমরা এই পর্যন্ত খালি একটা একটা করে অপশন যোগ করছিলাম। এইবারে 2টা অপশন যোগ হবে, অপশনটা আমরা দেখবো, ইন্টারেস্টিং। এখানে অ্যামাউন্ট বের করতে বলা হয়েছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সুগার ক্যান রিকোয়ার্ড টু বি পারচেসড ফর প্ল্যান্টিং 3 হেক্টর অফ ল্যান্ড। 3 হেক্টর জমির জন্য। আর কি কি ইনফরমেশন আছে, মেথড হচ্ছে এন্ড টু এন্ড, আর ট্রেন্স টু ট্রেন্স ডিস্টেন্স 100 সেন্টিমিটার। এই হাইলাইটেড 3টা অংশ খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। 3 বার্ড অর আইস, এটা
এটা এক মিনিট, আমি একটু ইয়াটা ঠিক করে দিই। গ্রামারটা ঠিক করে দিই, নাহলে তোমাদের বুঝতে কষ্ট হবে। এবার ঠিক করে দিই। 3-budded or eyed seed of 25 centimeter length planted at 15 centimeter gap. কি বলা হয়েছে যে 3 আই বিশিষ্ট বা 3 বাড বিশিষ্ট 25 সেন্টিমিটারের লেন্থের সেটটা আমি 15 সেন্টিমিটার গ্যাপে লাগানো হবে। Each can having 40 eyes. প্রতিটা ক্যানে 40টা করে আই আছে। On an average 3 eyes per can are dead. একটা ক্যানে এভারেজে 3টা করে চোখ আই বার্ড যেটাই বলো নোট ডেড, আর তোমার ওয়েটটা দেয়া আছে। তাহলে এখানে সমস্যাটা কোথায়? তোমাকে মেথড বলা আছে এন্ড টু এন্ড, তোমাকে ট্রেন্স টু ট্রেন্স ডিসটেন্স বলা আছে খুব সুন্দর, এরিয়া বলা আছে যে তুমি যে 3 আই বিশিষ্ট যে সেটটা ইউজ করবে সেটা 25 সেন্টিমিটার এবং একটা থেকে আরেকটা তোমার সেটের গ্যাপ হবে 15 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন নরমালি কি করছি, তখন আমরা বের করছি কতগুলো, এগুলো বের করো। কিন্তু এখানে সমস্যাটা কি, এখানে বলে দিচ্ছে যে আমি তোমাকে ক্যান দিয়ে দিচ্ছি, সেট তোমাকে করে নিতে হবে। আমি তোমাকে ক্যান দিয়ে দিচ্ছি, সেট তোমাকে করে নিতে হবে। কিন্তু সমস্যা হলো একটা ক্যানে 40টা করে চোখ, তুমি সেখান থেকে 3 আই বিশিষ্ট একটা করে সেট কেটে নিবা। কিন্তু সমস্যা হলো এই যে 40টা যে চোখ আছে 40টার মধ্যে দেখা গেছে এভারেজে 3টা করে চোখ নষ্ট। তো তুমি এখন তোমার এখন কতগুলা সুগার ক্যান কয় কেজি সুগার ক্যান কিনলে তুমি তোমার সেট পাবা, ওই রিকোয়ার্ড সেট। এখানে কিন্তু বলছে সুগার ক্যান, বলে নাই সেট কতগুলি, বলছে সুগার অ্যামাউন্ট অফ সুগার ক্যান। তো তুমি 3 আই বিশিষ্ট নিবা, জানো কেটে নিবা, কিন্তু তার ভিতরে নষ্টও থাকতে পারে। এই অঙ্কটা কি করা যাবে? ম্যাডাম জি ম্যাম করা যাবে। জি ম্যাম। কি করতে হবে, কি একজন আমাকে বুদ্ধি দাও তো। ম্যাডাম অন এন এভারেজ 3 আইস পার কেন আর ডেট, এটা একটু বুঝি নাই। ম্যাম প্রথমে নাম্বার অফ সেট, প্রথমে নাম্বার অফ সেট বের করে নিব, তারপর তো অন এভারেজ যেহেতু 3টা করে আই একটা, হ্যাঁ বলো বলো। আই এর সংখ্যা হবে হচ্ছে 37টা একটা করে কেনে। গুড। হ্যাঁ একটা ক্যান থেকে তাহলে প্রথমে যদি আমরা করে ইয়ে পাবো সেটের সংখ্যা বের করে নেই, প্রথমে যদি আমরা সেটের সংখ্যা বের করে নেই তাহলে ওই 37 দিয়ে সেটের সংখ্যাকে ভাগ করলেই তো সুগার কেনার সংখ্যাটা চলে আসতেছে। গুড আইডিয়া। এখন হচ্ছে থ্যাংক ইউ যে অনেকের মাথায় সুন্দর আইডিয়া আসছে। যে বললা যে ম্যাডাম বুঝো নাই, ওই যে অন এন এভারেজ, আমি জানি না বন্ধুদের কথা শুনে ক্লিয়ার হওয়ার কথা, তারপরে আমি আরেকবার বলি যে ক্যানটা আছে, ক্যানটা 40টা চোখ আছে, আই আছে, কিন্তু সেখান থেকে তুমি 3টা করে করে আই নিয়ে তুমি একটা সেট বানাবা। কিন্তু সমস্যা হলো এই 40টার মধ্যে দেখা গেছে কোনোটাতে 2টা চোখ নষ্ট, কোনোটাতে 4টা চোখ নষ্ট, কোনোটাতে 3টা চোখ নষ্ট। এভারেজ করে দেখা গেছে যে মোটামুটি প্রতিটা ক্যানেই 3টা করে চোখ নষ্ট আছে। তো তুমি নষ্ট চোখ, ডেড চোখ তো তুমি তোমার সেটের মধ্যে নিবা না, কারণ আমাদেরকে সেট সিলেকশনে বলাই আছে যে কোন রকম রটেন, কোন রকম ইনফেক্টেড নোট যুক্ত নেওয়া যাবে না। তুমি তো ওই অংশটা কেটে ফেলবা। তো সেক্ষেত্রে 40টা আই তুমি ইউজ করতে পারছো না, তোমার তার মধ্যে 3টা বিয়োগ বাদ দিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, আর এতক্ষণ যারা আমাকে বললা থ্যাংক ইউ। আমরা একটা সেটের জন্য কতটুকু এরিয়া লাগবে অ্যাজ ইউজুয়াল বের করে নিতে পারি, আর সংখ্যা বের করে নিতে পারি, টোটাল সংখ্যা সেখান থেকে। আর একটা কেনে যেহেতু 3টা নষ্ট, তো 37টা আই আছে। এই 37টা আইকে যদি আমি 3 বাডের সেট চাই, তাহলে 3 দিয়ে ভাগ দিলে বের হচ্ছে কতগুলো, একটা কেন থেকে তুমি কতগুলো সেট পাবা, একটা কেন থেকে কতগুলো সেট পাবা এটা বের করতে পারবা।
তাহলে তোমার ম্যাম যত বাটগুলো তো পরপর মানে ডেট নাও থাকতে পারে তাই না? আব্বাজান এখন এইভাবে যদি আমি চিন্তা করি তাহলে তো অঙ্ক করা যাবে না, তাই না? তোমার চিন্তা একেবারে প্র্যাকটিক্যাল আমি জানি। এখন এটা এখন অঙ্কের কোন জায়গার চোখ নষ্ট এটা তার বলা নাই, আর যদি মাঝখানেও নষ্ট হয় এটা আমি বলতেও পারছি না, কিন্তু আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসেব করতে পারবো। তবে তোমার কথা একদম লজিক্যাল, কিন্তু এরকম এই লজিকটা যদি আমি এখানে বলে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু এখানে বলা নাই তো আমরা ধরেই নিচ্ছি অঙ্কের সুবিধার্থে যে কোন জায়গাটা শেষের দিকে ধরে নিই আমরা, বা চোখটা নষ্ট বা এমন জায়গায় যেটা আমি কেটে ফেলতে পারবো, আমার সমস্যা হবে না। আর তুমি যে পয়েন্টটা ধরছো তারপরে হ্যাঁ সেক্ষেত্রে হবে কি ও আমার ক্যালকুলেশনটা খুব কাছাকাছি একটা ক্যালকুলেশন হবে, খুব বেশি ডিফারেন্স হবে না। তবে তুমি যেটা বলছো সেটা ঠিক, ঠিক আছে, থ্যাংক ইউ। যেখানে ছিলাম যে আমরা একটা কেনে যদি 3টা আই নষ্ট হয় তাহলে 37টা আই আমার ঠিক আছে। সেক্ষেত্রে 37টা আই থেকে যদি আমি 3টা করে করে আই নিয়ে যদি আমি একটা সেট বানাই তাহলে আমি বলতে পারবো অ্যাপ্রক্সিমেটলি আমার কতগুলো সেট হচ্ছে। আর আমি জানি যে আমার 3 হেক্টরের জন্য কতগুলো সেট লাগবে। এই দুটোকে যদি আমি ভাগ দিয়ে দিই আমি বলতে পারবো আমার টোটাল কতগুলো ক্যান লাগবে, আর আমার ক্যানের ওয়েট দেয়া আছে সেখান থেকে আমি টোটাল অ্যামাউন্টটা বের করতে পারবো। তো এখানে আমি আবার তোমাদের ঠিক আছে, হ্যাঁ বলো, বুঝি নাই। অ্যানসারটা কি ঠিক আছে? 6250 টন হ্যালো, কেজি হবে। হ্যাঁ কেজি হবে। ঠিক বলছো, হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক বলছো, থ্যাংক ইউ। আর তোমরা যদি পুরোনো, থ্যাংক ইউ, তোমরা যদি এই পুরোনো আগের নোট থেকে দেখতে থাকো তাহলে একটু কিন্তু আবার এই জায়গাটা আমি বলে দিতে চাচ্ছিলাম যে কিছু কিছু জায়গায় একটু তোমাদেরকে যে অঙ্কের প্রবলেম গুলো আমি পাঠাইছি একটু ডিফারেন্ট হবে। যেমন ধরো এখানে একটা কেনের ওয়েট দেয়া আছে 1 কেজি, কিন্তু তোমাদের ওই পিডিএফ যদি খোলো ওখানে দেয়া আছে 100 গ্রাম। তো আমি জানি যে যদি একটা সেটের ওজনই 100 গ্রাম হয় একটা কেনের ওজন কিভাবে 100 গ্রাম হয়, সিমিলার তো হতে পারে না। তো এখানে 1000 দেয়া আছে। তো তোমাদেরকে যে পিডিএফ এ যে প্রবলেম গুলো দেয়া আছে সেখানে ওই দেখবা যে 100 গ্রাম লেখা। তো এই অঙ্কটা যখন করবা কাইন্ডলি এটাকে 1000 ধরে করো। আর যদি কেউ 100 ধরেও করতে চাও আমার কোনো সমস্যা নাই, কারণ তোমরা জানলেই হলো অঙ্কটা কিভাবে করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের কি এনার্জি আছে বাবা? আমাদের কি এনার্জি আছে? ম্যাম ম্যাথের কয়টা বাকি আছে ম্যাম? ম্যাথ এখানে 13টা, কিন্তু লাস্টের 3টা হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ারে যে করছিলা নিউট্রিয়েন্টের ক্যালকুলেশন, এই অঙ্কগুলো এখানে আসেও না, জাস্ট তোমাদেরকে সে আগের ক্যালকুলেশন গুলো মনে করায় দেয়া। এই 13, 12, 11 এগুলো হচ্ছে তোমাদের ম্যাথ ইয়ার ক্যালকুলেশন। নিউট্রিয়েন্টের যে না ইউরিয়া কতটুকু লাগবে, টিএসপি কতটুকু লাগবে, ওটা বাদ দাও। 2টা অঙ্ক আছে, আমি কি একটা কাজ করব? ম্যাম শেষ করে দেন। আচ্ছা একটু টাইম করে দেন ম্যাম। আচ্ছা আমরা তাহলে শেষ করে দেই। আমি খুব সংক্ষেপে যাব, এত বুঝাতে যাব না, এটা আরো সহজ অঙ্ক, কিন্তু এটা একটু ডিফারেন্ট আর একটা আসপেক্ট অ্যাড করে, এই জন্য আমি এটা একটু টাচ করি। সেটা হচ্ছে এখানে বের করতে বলছে ইল্ড অফ সুগার। এতক্ষণ তোমরা বের করছো যে কয়টা লাগবে, কয়টা সংখ্যা, কত পরিমাণ কত। এবার বের করতে বলছে তুমি কতটুকু জুস পাবা, কতটুকু সুগার পাবা। ইন্টারেস্টিং। এখানে তুমি কিছু ইনফরমেশন যদি জানো তাহলে তুমি বলে দিতে পারবা যে এই জমি থেকে তুমি কতটুকু চিনি পাবা, এটা তুমি বলে দিতে পারবা। এটা খুব ইন্টারেস্টিং। কিভাবে বের করে? এখানে আমার বের করতে বলছে যে তোমার সুগার ক্যান জুস এবং সুগার পার হেক্টরে কত টন পাবা এটা বের করতে। কি কি ইনফরমেশন দেয়া আছে? ইনফরমেশনটা আমি একটু নিচ থেকে বলি। সেটা হচ্ছে তোমার বলা আছে যে স্পেসিং বিটুইন হিল, আমি সি নাম্বার থেকে শুরু করছি,
স্পেসিং বিটুইন হিল, এটা একটু ডিফারেন্ট ওয়েতে বলা। তোমাকে ওই ট্রেন্স টু ট্রেন্স অথবা একটা সেটের এরিয়া কত এভাবে বলা নাই, একটা সেটের কতটুকু আগে যেভাবে আমরা এরিয়া বের করছি এটাকে অন্যভাবে বলা আছে। এটা একটা স্ট্যাবলিশড প্ল্যান্ট হিল, তুমি লাগানোর পরে যখন আমরা অনেকগুলো গাছ একসাথে করে বেঁধে দিই তখন এক একটা যে বোঝা যায় হিলের মতো, তো সেখানকার স্পেসিং দেয়া 100 সেন্টিমিটার বাই 50 সেন্টিমিটার, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব 100, আর একটা হিল থেকে আরেকটা হিলের দূরত্ব হচ্ছে 50। আর প্রতিটা হিলে মিলেবল ক্যান 1 নম্বরে লেখা এতে, প্রতিটা হিলে মিলেবল ক্যান আছে 15টা। এই যে তোমাকে 100 বাই 50 সেন্টিমিটারের যে হিল গুলো, এই হিলে যতগুলো ক্যান আছে তার মধ্যে যতগুলো হিল আছে তার পার হিলে 15টা করে ক্যান তুমি মিল করতে পারবা, মিলেবল এভারেজে। কারণ দেখা যায় যে যতগুলো হিলে যত ইয়া থাকে দেখা যায় অনেক সময় সেগুলো ঠিকভাবে ডেভেলপড হয় না বা মিলে পাঠানো যায় না সবগুলো। এখানে এভারেজে পার হিলে 15টা করে ক্যান মিলে পাঠানো যাবে, মিলেবল। ম্যাম হিলটা কি যেন বললেন? আমি একটু পরে বুঝাই এটা, কাইন্ডলি বাবা ডাকটা করে নিই তারপর। আচ্ছা, আর মানে কি ম্যাডাম মিলেবল? মিলেবল মানে তুমি এটাকে মিলিং করে সুগার বের করতে পারবা, জুস বের করতে পারবা। মিলেবল মানে মিলে নিয়ে যে এটাকে তুমি পরবর্তী প্রসেসিং এ দিতে পারবা। আর একটা কেনের ওয়েট দেয়া 500 গ্রাম, একটা কেন তার ওজন হচ্ছে 500 গ্রাম। আর সেখান থেকে যে জুস বের হবে কেন থেকে, সেই জুসে সুগার হচ্ছে 16%। যদি আমি 100 কেজি জুস বের করি সেখান থেকে 16 কেজি আমার সুগার আসবে। জুস হচ্ছে 16% আর সুগার এক্সট্রাক্ট করা যাবে হচ্ছে 70%। সেপ্টেম্বর পরে আবার আমরা ক্লিয়ার হব। বাবা যে হিলের কথা বলছো মাথায় রাখো, আমি আবার বুঝাবো, একটু আমি খালি এটা শেষ করি। তো আমার এরিয়া দেয়া আছে 600 বাই 50, যেটা ওই যে স্পেসিং, এটা যদি আমি এরিয়া গুণ করে ফেলি তাহলে তোমার 0.5 মিটার স্কয়ার এরিয়া। তাহলে আমার পার হেক্টরে কতগুলো হিল আছে আমি বের করতে পারবো। আমার যে স্পেসিংটা দেয়া আছে হিলের সেটা 100 বাই 50, এটাকে কনসিডার, এটা যদি একটা হিলের এরিয়া হয় তাহলে আমার পার হেক্টরে 10,000 মিটার স্কয়ারে কতগুলো হিল হবে এটা আমি বের করতে পারবো। বের করলাম 20,000 হিল। এখন এই 20,000 হিলে প্রতিটা হিলে 15টা করে ক্যান আমি মিলে নিয়ে যেতে পারবো প্রসেসিং এর জন্য। তাহলে আমি একটাতে যদি আমার 15টা ক্যান হয় তাহলে আমার 20,000-এ বের করতে পারবো কতগুলো ক্যান হবে। 3 লাখের মতো ক্যান হবে আমার। আর আমার এই একটা ক্যানের ওজন আমি জানি 500 গ্রাম, তাহলে আমি 3 লাখ ক্যানের ওজন জানবো কত টন, 150 টন। এখন এই 150 টন থেকে আমি জুস বের করতে পারবো হচ্ছে, এটা 70% জুস বের হয়, এক্সট্রাক্টেবল জুস হচ্ছে 70%। তাহলে 150 টনে আমি কতটুকু জুস পাবো এটা আমি জানি। আমার এখানে বলা আছে যে সুগার, এক্সট্রাক্টেবল সুগার হচ্ছে ক্যান থেকে, জুস হচ্ছে 70%। তাহলে আমার 150 টন থেকে আমি কতটুকু জুস পাবো এটা আমি বের করতে পারবো। আর জুসে আবার সুগারের পার্সেন্ট হচ্ছে 16%। তাহলে আমি এই জুস থেকে আবার এই 16% কে কনসিডার করে কতটুকু সুগার পাবো সেটা বের করতে পারবো। ঠিক আছে ক্যালকুলেশনটা? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার হিল যে বোঝা নাই তাকে আমি বলি। এই যে তোমরা দাঁড়া আমি ব্যাকে যাই, একটা ছবি দেখাইলে তাহলে আমার ব্যাখ্যাও করতে হবে না। আশা করি ছবিটা আছে এদিকে কোথাও। এই যে দেখো এখানে এক একটা করে যে তোমরা এগুলো বেঁধে দেওয়ার প্রসেসিং এর নাম আছে। এই যে বেঁধে দিছে না এখানে এক একটা, দেখতে পাচ্ছ বাম পাশের ছবিটাতে? জি ম্যাম।
এই যদি এটাকে আমি একটা করে হিল ধরি, এই হিলের হিল থেকে 15টা জি ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, এই 15টা এখান থেকে এক একটা হিল থেকে তুমি 15টা করে ক্যান তুমি মিল করতে পারতেছো। ধান গাছের যেমন হিল হয়, ধান গাছের যেমন হিল, সেরকম এই সুগার ক্যানও তো একই ফ্যামিলি। এই একই একসাথে থোকার মতো করে একসাথে যে বড় হয় তখন একসাথে এগুলোকে বেঁধে দেওয়া হয়। এই তোমরা টার্ম গুলো পড়ছো, র্যাপিং টাইম করে যে বেঁধে দেওয়া হয়, এক একটা হিলে তখন অনেকগুলো একসাথে ক্যান থাকে। ম্যাম হিলের কি স্ট্যান্ডার্ড কোনো নাম্বার আছে যে এতটাকে আমরা একসাথে হিল বলতে পারি এরকম? না, এরকম নাই বাবা। সরি, বাবা তুমি আমি জানি না, একটু পরে আসতেছি। সরি। আচ্ছা, যেখানে ছিলাম, আর না এরকম কোন স্ট্যান্ডার্ড থাকার কথা না, কারণ যেহেতু তুমি এক এক জায়গায় এক এক মেথডে করছো, কয়টা জার্মিনেট করতেছে কয়টা থাকবে আলটিমেটলি এটা আমাদের জানাও না, এই জন্য স্ট্যান্ডার্ড থাকার কথা না। তবে হ্যাঁ, এসটিপি তে এখানে আবার হয়তো একটা ইনফরমেশন গ্যাপ হয়ে যেতে পারে। এসটিপি তে হয়তো বা, কারণ ওখানে যেহেতু আমরা প্ল্যান যখন লাগানোর সময় তো আমরা স্পেসিংটা মেনটেন করে লাগাই, ওই জায়গায় হয়তো আমরা একটা অ্যাপ্রক্সিমেট বলা যাওয়ার সম্ভাবনা আছে। আমার ঠিক এক্সাক্ট নাম্বারটা জানি না, তবে এসটিপি তে হতে পারে, এই ট্রেন্ডসে বলা মুশকিল। আমি একটা অঙ্ক তোমাদের জন্য, হ্যাঁ বলো। ম্যাম টিলারিং হয় কি, আমরা তো 3i লাগাই, ওটা কি টিলারিং হয়ে পড়ে? আমি তোমার কথাটা বাবা বুঝতে পারি নাই, আমার একটু বললে সুবিধা। ম্যাম ক্যানের কি টিলারিং হয়? ও, জিজ্ঞেস করেছো যে ক্যানে টিলারিং হয় কিনা? জি। হ্যালো, আল্লাহ জানে কি হলো। জি ম্যাম। হ্যালো ম্যাম। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। সরি, মনে হয় মাঝখানে আমার এখানে মনে হয় সমস্যা হচ্ছিল। আমি জানি না তোমরা আমার কথা শুনতে পারছো কি পারো নাই। আমাকে মনে হয় আমি জানি না আমার কথা শুনতে পারছো কিনা, আমি আবার রিপিট করি। কেউ একজন জিজ্ঞেস করছো যে ম্যাডাম টিলারিং হয় কিনা। হ্যাঁ বাবা, টিলারিং হয়, টিলারিং হয়। আমি তোমাদের জন্য একটা অঙ্ক রেখে দিলাম, জাস্ট একটা অঙ্ক, এটা তোমাদের জন্য। এটাও কঠিন না, এটাও সহজ। সিমিলারলি এতক্ষণ ধরে আমরা যত কথা বললাম এখানেও একই, শুধু এই পার্টটা, এই অংশটা তোমরা একটু দেখে তারপর আমাকে বলবা যে ম্যাডাম এটা বুঝিনি। ঠিক আছে, একটা অঙ্ক রেখে দিলাম। আর ওই লাস্টের 11, 12, 13 এটা না দেখলেও সমস্যা নেই, এটা জাস্ট ফার্টিলাইজারের ক্যালকুলেশন, যে এতটুকু ফার্টিলাইজার লাগে তাহলে কতটুকু ইউরিয়া টিএসপি লাগবে, সেই তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো। আমি তোমাদের এই 10 নম্বর অঙ্কটা রেখে দিলাম তোমাদের জন্য, এটা তোমরা নিজেরা একটু একবার দেখবা, এরপরে যদি না বুঝো তারপরে আমাকে জানাবো। আর আমার মনে হয় না বুঝার কোনো কারণ নেই, এখানে শুধু তোমার ইউনিটটা ডিফারেন্ট, হচ্ছে কুইন্টালে বের করতে, কেজিতে বের করতে বলে না, টনে বের করতে বলে না, কুইন্টাল। বার টু বার জিনিসটা কি এটা বুঝিনি ম্যাম, এন্ড টু এন্ডটা তো আগের মতোই। একটা সুন্দর সুন্দর প্রশ্ন করছো, তোমার ভালো জিনিসটা করছে। এটা একটুখানি কনফিউজ করার জন্য দিছে। এটাতে তোমাকে কি আসলে ছবি দিয়ে দেখালে ভালো হতো। আমি দাঁড়াও এক মিনিট, আমি যদি বুঝাইতে পারি। আচ্ছা, এই ছবিটা দিয়ে বুঝাই, খুব একটা সুবিধা হবে কিনা আমি জানি না। দেখো এখানে এই যে এন্ড টু এন্ড একটা শেষে আরেকটা লাগায়, আর বার টু বার বলতে বুঝাইছে যে, দাঁড়াও এক মিনিট, আমি মনে হয় তোমাদেরকে ছবি ইয়া করে দেখালে বুঝাইতে পারবো। এই যে
ম্যাডাম সেটের লেংথ বের করার জন্য কি দিচ্ছে ওটা বার টু বার? ওটা হচ্ছে তোমার সংখ্যা বের করার জন্য। এখানে দেখো এই যে এখানে তো নরমালি আমরা এই সেটটা তোমার এই ছবিটা দেখতে পাচ্ছ, তো আমি যে সেটের ছবি দেখাচ্ছি, তোমাকে সেটের ছবিটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, নরমালি করি কি আমরা এই সেটের মাথায় আরেকটা সেট থাকে যেটাকে আমরা এন্ড টু এন্ড বলতেছি, কিন্তু এক্ষেত্রে করে কি মাথায় না দিয়ে এই যে এখানে একটা বার দেখতে পাচ্ছ না, নোড বা বার, এই বারে ঠিক এই জায়গায় আরেকটা সেট প্লেস করে দেয়, মাথায় উপরে না দিয়ে পাশে এই জায়গায় বার টু বারের সাথে বার, মানে বার যেখানে শেষ হয়েছে এখানে আরেকটা, এখানে ঠিক এটার মুখে না দিয়ে ঠিক এই একটুখানি ওভারল্যাপ করে এই জায়গায় বসায় দেয়া হয়। বলতে পারো ম্যাডাম এটা আবার কি, এটা তো আমরা তো পড়ানো হয় নাই, ব্যাপারটা অনেকটা এরকমই। এটা নরমালি প্র্যাকটিস না, তবে কোন জায়গায় কেন করে এটা ঠিক আমি বলতে পারবো না। তবে হিসেবটা বুঝানো, এই কনফিউশনটা এখানে দিছে এই কারণে যাতে হচ্ছে তোমার লাস্টে গিয়ে বার টু বার যদি করা হয় তাহলে কিছু ওভারল্যাপিং হয়, এই ওভারল্যাপিংটা হচ্ছে কনসিডার করার জন্য এই প্যাচটা দেওয়া হয়েছে। নরমালি পরীক্ষায় এরকম আসার কথা না, যদি আসে তাহলে যে হিসেবটা লেন্থের জন্য না, হিসেবটা হচ্ছে সংখ্যা যখন বের করা হবে, যেমন আমরা সিঙ্গেল থেকে ডাবল যখন করি তখন 2 দিয়ে গুনবে, ডেরাতে যেমন 1.5 দিয়ে গুনবে, আর এই বার টু বারে ধরে নেওয়া হয় যে একটা বার তো ওভারল্যাপিং করে আর একটা বার এইভাবে যখন প্লেস করা হয় তখন ধরে নেওয়া হয় যে 2/3 ওভারল্যাপিং হয়। তো এই 2/3টা ওখানে কনসিডার করার জন্য এটা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আসলে এই অঙ্কটা প্যাচি ছিল এই জায়গায়, আর অন্য কোথাও না, সব সিমিলার। থ্যাংক ইউ এটা চোখে পড়ার জন্য তোমাদের। তাহলে শুধু ক্যালকুলেশনের জায়গায় এই যে সব ক্যালকুলেশন সিমিলার হবে, শুধুমাত্র এই যে এখানে কি লেখা আছে, ইন কেস অফ বার টু বার সিস্টেম এই যে ওভারল্যাপ হয় 2/3, এই 2/3টা কনসিডার করা হয়েছে ক্যালকুলেশন, এটাই ছিল, আর কোনো প্যাচ নাই এখানে। থ্যাংক ইউ ম্যাম। তাহলে ওই সংখ্যাটাকে কি 2/3 দিয়ে গুণ করে দিব, মানে যেটা ওই হ্যাঁ। এখন তোমাদের আমার এই অঙ্কের পার্টটা, আমাদের সময়ও নাই, মাত্র 9 মিনিটের মতো আছে। আমাদের অঙ্কের পার্টটা এতটুকু। এর পরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, অনলাইন অফলাইন মোবাইল ইমেল যেভাবে তোমাদের মনে হয় যে হেল্পফুল হবে, যে কোনো সময় শুধু রাত বাদ দিয়ে আমাকে যোগাযোগ, যদি সরাসরি যোগাযোগ করতে চাও, অফিসেও নরমালি যাওয়া হয়, খুব বেশি সমস্যা না হলে, কেউ যদি কাছাকাছি থাকো মনে হয় যে ম্যাডাম সামনাসামনি বুঝতে সুবিধা হবে, ওয়েলকাম। যদিও ইউনিভার্সিটি তোমাদের জন্য এখনো খোলা নাই, তারপরেও যেভাবে মনে হয় যে হেল্প লাগবে এনি টাইম প্লিজ, কোনো সমস্যা নাই। আর খাতা লেখা হিলের যে ছবিটা দেখালেন বোঝানোর জন্য, ওইটাতে কি ডাবল রো মেথড করে লাগানো হয়েছিল, মানে সবগুলা খুবই ক্লোজ, মানে ডেন্সলি? ম্যাম যে উপরের স্লাইডে ম্যাম হিলের জন্য, জি ম্যাম এই যে এটা কি মানে ডাবল রো মেথড? দুই পাশ থেকে হ্যাঁ, ডাবল রোর একটা ছবিও ছিল আমাদের, জানি না এটা, এই যে দেখতে পাচ্ছ ডাবল রোটা? জি ম্যাম। এখন আমি একটু কিছু টেকনিক্যাল কথায় আসি। তোমরা যখন খাতা লিখবা তখন ট্রেন্স মেথডটা যাবে হচ্ছে গত তারিখের ডেটে, আর আজকের ডেটে তোমাদের আসবে হচ্ছে ক্যালকুলেশনটা, ঠিক আছে? আর এরপরে হচ্ছে মঙ্গল স্যার যেটা পড়াবে তারপরে সেটা আসবে, ঠিক আছে? তোমাদের তাহলে কোনো ধরনের প্রশ্ন থাকলে আবার বললাম যে কাইন্ডলি যোগাযোগ করবে, কনফিউশন নিয়ে বসে থাকবা না, এনি টাইম এনি ওয়েতে। আর আমি তোমাদেরকে সব মনে হয় ম্যাটেরিয়াল সব দিয়ে দিছি, আমি চাচ্ছি না তোমাদের সলিউশন গুলো অঙ্কের দিয়ে দেই, কারণ আমি ধরেই নিব যে তোমরা খুব সুন্দর করে করতে পারবা। আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে ক্লাস শেষে 1-2 জনকে আমি দায়িত্ব দেই যারা ফ্রেশ করে অঙ্কটা করবে, করে আমাকে দেখাবে বা আমাকে দিবে, তারপরে আমি এটা কারেকশন করে, বাকি সবাই তো নিজেদের মতো চেষ্টা করবে, তারপর ওই ফ্রেন্ডেরটা দেখতে পারো। আমরা কি এই কাজটা করতে পারি? কেউ কি আসো যে বলতে একটু দায়িত্ব নিতে পারবা যে ম্যাডাম আমি করতে পারবো? ম্যাম জি
ওই বার টু বারটা তো তাহলে দেড় মেথডের মতন হয়ে যাচ্ছে না, সে তো 3/2 দিয়ে গুণ করছি, তো 1.5 হচ্ছে। বাবা আমি বুঝতে পারি নাই, আবার একটু বললে আমার জন্য সুবিধা হয়। ম্যাম ওই যে সবার শেষের ম্যাথে বার টু বার সিস্টেমে যেটা লাগানো হবে, এটা তো 2/3 না তো। ওইটা 3 স্ক্রিনশট নিয়ে থাকলে ম্যাম আবার একটু যদি দেখান তাহলে ম্যাম আমি মাত্র আবার দেখলাম। আচ্ছা প্লিজ। ম্যাম লিখেছে 2/3 বাট গুণ করার সময় 3/2 দিয়ে করে ফেলেছে আর কি। এটা একটু কারেকশন করে দিলেই হবে মনে হচ্ছে। ম্যাথ তো ঠিকই আছে, এটা হচ্ছে নিডেড। এটার কারণ হচ্ছে উপরের যেটা এখানে আসলে লিখতে গিয়ে উল্টাপাল্টা হয়েছে। এখানে বলার কথা ছিল টু দ্য এক্সটেন্ড অফ। আচ্ছা ম্যাম ছবি যেটা দেখলাম সেই হিসেবে তো মনে হয় 1/3 ওভারল্যাপ হচ্ছে। আসলে ওইটা তো আমি জাস্ট তোমাদেরকে বুঝা, আমি সবচেয়ে ভালো হতো মনে হয় একটা ছবি ছবি আসলে ইয়া করে দিলেই ভালো হতো। আচ্ছা যেটা আমি তোমাদেরকে যে ছবি দিয়ে বুঝাইছি ওটা তো আসলে মানে এইটা বোঝানোর জন্য ছবিটা ছিল না, জাস্ট তোমাদের একটুখানি আইডিয়া দেওয়ার জন্য যে একটা বার থেকে একটা বার এবার ওভারল্যাপিং হলে কেমন দেখাবে, কিন্তু জাস্ট ওটা এটা এই পারপাসে না, এই জন্য হয়তো কনফিউশনটা বেশি হচ্ছে। আর যেখানে আমার এই এই অঙ্কের এই ক্যালকুলেশনটা আমি কালকে আমি নিজেও দেখছি, যেখানে 2/3 আর এখানে 3/2 লেখা, এটা আমাকে ঠিক করে দিতে হবে বাবা। ম্যাম 2/3 হলে কি বেশি হয়ে যায় না ওভারল্যাপটা? 2/3 যদি গুণ করি তাহলে কিন্তু ম্যাম সেটের নাম্বার কমে যাবে। 2/3 তো একটা ফ্র্যাকশন চলে আসবে, 0 পয়েন্ট সামথিং আসবে, তাহলে ম্যাম ওইটা তো আবার কমে যাবে। দাঁড়াও এটা ক্যালকুলেশনটা এখানে ঠিক আছে, আমার ওই জায়গায় এক মিনিট আমি এখানে ক্যালকুলেশনটা ঠিক করছি কিনা আমি একবার একটু চেক করে নেব। ক্যালকুলেশনটা ঠিক আছে, এটা লেখার এই জায়গাটা একটু ঠিক করতে হবে। আমি এটা হাইলাইট করে রাখতেছি, এটা আমি পরে ঠিক করে দিব। এক মিনিট ম্যাম গুণ কি তাহলে 3/2 দিয়ে করতে হবে না 2/3? বাবা আমার ক্লাস শেষ হয়নি, প্লিজ বেবি তুমি একটু যাও, আমি প্লিজ আর এক মিনিট সরি আমি আসতেছি একটু। এক্সট্রিমলি সরি বাকিটা ক্লাস নিচ্ছি তো যেটা হয়। হ্যাঁ এখানে হচ্ছে তুমি বেরা করে বের করে ক্যালকুলেশন হচ্ছে এট দ্য এন্ড বের করে দিলেই হয়ে যায় ক্যালকুলেশনটা, কিন্তু এখানে তোমাকে একটু উল্লেখ করে দিতে হবে যে এই মেথড কারণ সরাসরি বের থেকে নিয়ে যে মেথডে ধরে নেওয়া হচ্ছে যে এভারেজে এতটুকু ওভারল্যাপিং হয় সেই হিসাবে। ম্যাম সাউন্ড কম শোনা যাচ্ছে। হ্যালো এবার শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো এখন? ম্যাম বেটার। আচ্ছা সরি বারবার এখানে আসলে আমার কাছ থেকে একটুখানি ডিস্টার্ব হচ্ছে, আমার ছেলে বারবার দৌড়ে আসতেছে, সরি এর জন্য। যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে সরাসরি ডেট দিয়ে গুণ না দিয়ে, যেহেতু বার টু বার এখানে ওভার একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে বলা, তো এখানে একটু এক্সপ্লানেশন করে দিয়ে দেওয়া হয় যে ওভারঅল যে আমার এখানে 2/3 প্লিজ যেখানে এতটুকু ওভারল্যাপিং হচ্ছে, যে ওভারল্যাপিংটা ওভারঅল এতটুকু আমার ক্যারিয়ার আসলে 1.5 গুণের মতো, যেটা সরাসরি না বলে এখানে পোর্শনে বলা, সেই পোর্শনটাই জাস্ট লাস্টে গিয়ে অ্যাড করে দেওয়া হয়েছে। আমি জানি না তুমি শুনতে পাইছো কিনা কতটুকু।
বুঝতে পারছো? জি ম্যাম, ঠিক আছে। হ্যালো, জি ম্যাম, আমরা শুনতে পাচ্ছি। বললাম যে আমি যে কথাটা লাস্টে বলছি তোমার শুনতে হ্যাঁ ম্যাম, পাইছো? জি ম্যাম, শুনেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, আর তাহলে তোমরা, আমি জানি না কানেকশন তো মনে হয় একটু সমস্যা করতেছে, তাহলে শুধু লেখার জায়গাটা ওখানে একটু কারেকশন করে নিতে হবে, যেটা আমার এখানে ভুল আছে, আমি হাইলাইট করে দিছি। ঠিক আছে, ওখানে প্রফেশনটা ভুল আছে, ওটা একটু ঠিক করে নিলেই হবে। আর আমি একটু আমাদের সময় একদমই নেই, 1 মিনিট। তোমাদের মধ্যে কাইন্ডলি কেউ কি এমন আসো যে আমাকে একটু সবগুলো অঙ্ক নিজে ঘরে চেষ্টা করে বলতে পারবো যে ম্যাডাম আমি করছিলাম? জি ম্যাম, পারবো। আচ্ছা, তোমার নামটা বলো তো বাবা একটু তাড়াতাড়ি। ম্যাম সারজানা আক্তার। ফারজানার আইডিটা কত? ম্যাম 1802304। শেষের অংশটুকু বলো। 304। 304। আর ছেলেদের মধ্যে কেউ আছে চেষ্টা করার মতো? জি ম্যাম, পারবো। বলো একটু তোমার নামটা। ম্যাম দেলোয়ার হোসেন। আচ্ছা, হ্যাঁ, দেলোয়ার হচ্ছে 357 না? জি ম্যাম। আচ্ছা, তোমরা দুইজন একটু কাইন্ডলি চেষ্টা করবা করে, তোমরা কি আমাকে ছবি তুলে পাঠাতে পারবা তোমাদের এই যে অঙ্কগুলো করবা? একদম ইনফর্মাল, একদম ইনফর্মাল, মানে জাস্ট আমি দেখতে চাই যে তোমরা অঙ্কগুলো করছো, এটাই। জি ম্যাম, পারবো। আচ্ছা, যদি ম্যাম ছবি মেইল করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ মেইল করতে পারো, যেভাবে তো আমাকে পাঠাতে পারো, সেটা যদি ছবি না তুলে যেভাবে পারো, জাস্ট আমি একটা অপশন বললাম। আর যদি মনে হয় যে ম্যাডাম আমার এমপি কম, একটুখানি জাস্ট আমাকে বলে দিতে পারো ম্যাডাম এই যে করছি 2-1টা উদাহরণ। আর তাহলে তোমার ফ্রেন্ড, আমি বুঝতে পারবো যে বাকিরাও পারবে অঙ্কগুলা। ঠিক আছে? জি ম্যাম। কারণ মেইন প্রবলেমটা তো আসলে খাতায় তোলা, খাতায় যে তুলবা সবার জন্য সিমিলার হয়। ঠিক আছে? জি ম্যাম। তোমরা যদি আমাকে করে পাঠাও, আমি তাহলে দেখে তারপর বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, যে যেগুলো করছো এভাবে লিখলেই হবে, তাহলে সে অঙ্কগুলো তোমরা খাতায় দিলা ওইভাবে, যাতে সবার সিমিলার হয়। তাহলে আমি ফারজানা আর দেলোয়ারের কাছ থেকে অঙ্ক পাচ্ছি। এই অঙ্কটা আমি যখন ওদেরকে ব্যাক করব, তখন তোমরা এই অঙ্কগুলো সবাই খাতায় তুলে ফেলো। ঠিক আছে সবাই? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আজকে অনেক আমার এক্সট্রা সময় চলে গেছে। সবাই ভালো থেকো, খোদা হাফেজ। আর এই একটুখানি আজকে ক্লাসের মাঝখানে প্রবলেম হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। না ম্যাম, সমস্যা নাই, আমাদেরও ভালো লাগে শুনতে বাচ্চাদের সাউন্ড।